আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোকাস্টিনেট পডকাস্টের পঞ্চম পর্বে। আজকে আমাদের সঙ্গে আমরা আবার একজন নতুন অতিথিকে নিয়ে এসেছি। আজকে আমাদের সঙ্গে আছে হাসনাত কালাম সোহান। সোহান আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। সে শাবিপ্রবিতে পড়ালেখা করেছে, এরপর সে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়েছে। সে রিটেল ম্যানেজমেন্ট এবং বিভিন্ন পলিসি রিসার্চ ফার্মে কাজ করেছে এবং এখন ক্যালিফোর্নিয়া সরকারের অর্থায়নে একটা স্বায়ত্তশাসিত প্রকল্পে কাজ করছে। বেসিক্যালি সোহান হচ্ছে আমেরিকার বিসিএস ক্যাডার। ঠিক বললাম কিনা সোহান? তোমাকে স্বাগত আমাদের আজকের পডকাস্টে। ধন্যবাদ তুষন ভাই। আমেরিকার বিসিএস ক্যাডার না, আমি এখনো সিভিল সার্ভিস এক্সাম দেই নাই। সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প হয়, ওই খণ্ডকালীন প্রকল্প, এরকম খণ্ডকালীন বলা যেতে পারে। তোমার 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 কি বিবাহের সম্ভাবনা অতি উচ্চ হচ্ছে এরকম একটা সরকারি চাকরিতে থাকার কারণে? আমেরিকায় সরকারি চাকরি খুব বেশি মানে বাংলাদেশের মতো লুক্রেটিভ না, কিন্তু যদি হয় হচ্ছে বাঙালি যদি এটাকে মানে বাংলাদেশের মর্যাদা দেয় আর কি। এবং তোমার সরকারি চাকরিতে কোন রকমের উপরি ইনকামের সুযোগ রয়েছে এই তোমার আমেরিকার সরকারি চাকরিতে? না, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে উপরি তখনই হবে যখন আমি একটা বড় ধরনের রিস্ক নিব, হচ্ছে জেলে যাওয়ার রিস্ক থাকবে, তখন হচ্ছে উপরি তো কামানো যায়, কিন্তু এরপরে ট্যাকল করাটা বাংলাদেশের মতো হবে না। সোহান, তোমাকে স্বাগত আমাদের প্রোকাস্টিনেট পডকাস্টে। এই পডকাস্টে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোভ ও লাভের সমীকরণ। সোহানকে যারা ফেসবুকে চিনেন, যারা সোহানকে ব্যক্তিগতভাবে চিনেন, তারা জানেন যে সোহান বিভিন্ন ইস্যু নিয়ে খুব সুন্দর সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং এই ওর যে কোনো একটা স্ট্যাটাস পড়লে আপনি বুঝতে পারবেন যে সোহানের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার গভীরতা যে কি পরিমাণ বেশি। আমি আজকে আমরা কথা বলার চেষ্টা করব বাজারে বিভিন্ন ধরনের স্ক্যাম হয়, বিভিন্ন ধরনের অফার হয়, যেটা নিয়ে গত 2-3 সপ্তাহ ধরে বাংলাদেশ বেশ এই জিনিসগুলো নিয়ে সরগরম। আমরা ওই বিষয়টাকে গ্রাহকের পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করেছি এবং একইভাবে একেবারে নিরপেক্ষ থেকে মার্কেটের পার্সপেক্টিভ থেকেও দেখার চেষ্টা করেছি। চাই এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি সোহানের কাছ থেকে জানতে চেষ্টা করব সোহানের দৃষ্টিভঙ্গি কি, সোহানে এগুলোর পেছনে কি দর্শন দেখে। ফাইজুস আমাদের সঙ্গে আছে এবং ফাইজুস, তোমাকেও স্বাগত আজকের পডকাস্টে। আমি তো হচ্ছে এই পডকাস্টে হচ্ছে পুরানো পাপি, তো আমাকে আসলে নতুন করে স্বাগত জানানোর কিছু নাই, তবে স্বাগতম হচ্ছে সুহানকে। এবং সুহানের সাথে আজকে আমাদের পডকাস্টে যে জিনিসটা হচ্ছে ভালো লেগেছে, তুষন হচ্ছে আমাদের আজকের টপিক ডিক্লেয়ার করার আগেই সামহাও হচ্ছে সুহান হচ্ছে আমাদের টপিকে হচ্ছে ঢুকে গিয়েছে যে যেইখানে হচ্ছে হাই রিস্কের হচ্ছে চাকরি কিংবা স্কোপ হচ্ছে আছে, সেই জিনিসগুলোই সামহাও হচ্ছে মানে জেলে যাওয়ার রিস্ক আছে, সেগুলোই হচ্ছে গ্ল্যামারাস কিংবা লুক্রেটিভ আর কি বাংলাদেশের বিয়ের বাজারে সামহাও। কেন আমি জানি না। ওই যে ইয়েতে একটা ছিল কয়েকদিন আগে হচ্ছে অ্যামাজন প্রাইমের একটা টিভি সিরিজ আসলো না, স্ক্যাম 92। তো ওখানে ডায়লগটা আর কি মানে সুহানের ইন্ট্রো শুনে আর কি আমার মনে পড়ে গেছে যে রিস্ক হ্যাঁ তো ইশক। অনেকটা ওই অবস্থার দিকে যাচ্ছে মনে হয় সুহান। হ্যাঁ, মানে ইন্ডিয়ার যে স্ক্যাম গুলা ওরা হচ্ছে মানে অনেক ডকুমেন্টেশন করে রাখছে, এবং হিস্ট্রিক্যালি আপনি যদি মানে ফিনান্সিয়াল স্ক্যাম গুলো দেখেন কিংবা ওদের পুঁজি ফান্ড স্ক্যাম, এই ফান্ড এগুলো নিয়ে প্রচুর পরিমাণ ভিজুয়াল ডকুমেন্টারি আছে বা জার্নালিস্টদের অনেক রিসার্চ আছে, বইটিও পাবেন। বাংলাদেশের হচ্ছে দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে স্ক্যাম হয় কিন্তু স্ক্যামের উপরে ডকুমেন্টেশন নাই। মানুষ আসলে খুব কমই জানে যে ইভেন শেয়ার বাজার কেলেঙ্কারিরও আসলে কোনো মানে বড় ধরনের কোনো রিপোর্টিং, কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম নাই। যেই জন্য আমাদের হচ্ছে এই জিনিসটা আগেই মাথায় রাখা উচিত যে আমাদের ওই যেটাই হয় না কেন এগুলো ডকুমেন্টেশন নাই, এবং এটার জন্য রিপিটেশনটা হয় বেশি। আমাদের মনে হয় নতুন একটা বাংলা ওয়ার্ড হচ্ছে ইনভেন্ট করা উচিত। মানে ধামা চাপা জিনিসটা তো এক জিনিস, এটা কাইন্ড অফ এখন মানে স্ক্যামা চাপা লেভেলে চলে গেছে আর কি। স্ক্যাম হয় বাট ওটা চাপা পড়ে যায়। স্ক্যামা চাপা, হ্যাঁ, স্ক্যামা চাপা। সোহান, তোমাকে যদি তাহলে বলি,
মানে এই যে স্ক্যাম যেগুলো হয়, এগুলোতে তো সাধারণত একটা বড় অংশের জনগোষ্ঠীকে বেসিক্যালি বিভিন্ন রকম লোভের ফাঁদে ফেলা হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, মানে এটা একজন দুইজনকে তুমি যদি কোনো ফাঁদে ফেলো, সেটা না হয় বুঝলাম যে তুমি খুব চালাক মানুষ, তুমি দুই একজনকে ফাঁদে ফেলতেছো, কিন্তু তুমি যে কোনো স্ক্যামের দিকে তাকো বা যে কোনো এরকম পঞ্জি স্কিমের দিকে তাকো, বা এখন যেটা নিয়ে কথা হচ্ছে যে এই সবকিছুর পিছনে দেখা যায় যে একটা বড় জনগোষ্ঠী লোভের কারণে এইসব ফাঁদে পড়তেছে। তাহলে এখন এত বড় একটা জনগোষ্ঠীকে কিভাবে একই সাথে লোভের ফাঁদে ফেলা যায়, এবং এটার পিছনে আসলে কারণ কি তোমার কি মনে হয়? বা এটা আসলে এটা কি লোভ, না এটা আসলে একটা মাস হিস্টেরিয়া কাজ করে যে না ও করতেছে আমিও করি, আমি করতেছি ও করুক, এরকম কিছু একটা কাজ করে? মানে তুমি এটাকে কিভাবে দেখো কিছু? ভাই, সবার আগে হচ্ছে মাসকে আসলে আজকের দুনিয়ায় কিভাবে দেখা হয় এটা একটু প্রথমে, মানে এখনকার দুনিয়া তো হচ্ছে হাইলি ক্যাপিটালিস্ট একটা পৃথিবী, এবং পুঁজির সবচেয়ে বড় ওর শক্তিটা হচ্ছে যে সে অনেক রুথলেস মানে কাউকে পরোয়া করবে না, এবং সে আসলে প্রত্যেকটা মানুষকেই সে তার জায়গা থেকে একটা পটেনশিয়াল প্রোডাক্ট হিসেবে ধরে নেয়। তার কাছে শুধু তার যে প্যাকেজটা এইটার একটা প্রোডাক্ট না, বরঞ্চ মানুষটাও একটা প্রোডাক্ট। এবং এই জন্য যেটা হচ্ছে যে আপনি যখন দেখেন যে এতগুলো মানুষ কেন এই স্ক্যামের আওতায় যাচ্ছে, বা এই এতগুলো মানুষ কেন এই ভাওতাটা বিশ্বাস করছে, একটা মানে হার্ড কমিউনিটির মতো, মানে অনেক একপাল মানুষ যাচ্ছে। এইটা সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষগুলো হচ্ছে ক্যাপিটালিজম, আইরনিটা হচ্ছে ক্যাপিটালিজম বলে ইন্ডিভিজুয়ালিজমের কথা, কিন্তু সে যখন এই ফাঁদটা পাতে তখন সে হচ্ছে ইন্ডিভিজুয়ালকে ঘিরে করে না, সে প্যাকেজটাকে এইভাবে আনে সেটা হচ্ছে অনেকগুলো মানুষের মাথা বেঁচে খাবো, এবং এই মানুষগুলো মানুষ না, এগুলো হচ্ছে এক ধরনের বা হার্ড কমিউনিটি। এবং ওই জায়গাটা থেকে হচ্ছে এই একপাল মানুষকে একইভাবে সে দেখে। আপনি যদি বাংলাদেশে এখন পর্যন্ত এমএলএম মার্কেটিং গুলা দেখেন, মানে মানুষকে তারা কি একটা পিরামিডের মতো চিন্তা করছে যে পিরামিডের পাশে হাত থাকবে, তারপর হচ্ছে এক হাত পূর্ণ হলে আরো দুইজন অ্যাড করা যাবে, তার থেকে আরো দুইজন, একটা গাছ যেরকম ডালাপালা মেলবে, এরকম ভাবে তাদের প্রজেক্টটা আসলে মেলে। এখন কথাটা হচ্ছে মানুষ আসলে এই প্রজেক্টটাকে কিভাবে দেখে। এই আবার ওই পলিটিক্যাল ইকোনমির কথাই চলে যায়, যেরকম 80s এর পরে একদম পৃথিবী ধারণাটা পরিষ্কার হয়ে গেল যে মানুষ আর হচ্ছে সোভিয়েত ব্লকের দিকে যাবে না, এবং পুঁজিবাদী বিশ্ব, বিশেষ করে যখন আপনি রোনাল্ড রিগান এদিক দিয়ে আমেরিকা এবং এদিক দিয়ে ইউকে তে মার্গারেট থ্যাচার, তাদের ডক্ট্রিনটা যখন শুরু হইল, তখন যেটা হইলো তারা মানুষকে প্রথমে দেখালো যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক একটা পৃথিবীর স্বপ্ন, কিন্তু এই জায়গাটাতে হচ্ছে কমন গুড থাকবে। কমন গুড হচ্ছে কমন যারা মাস, তারা হচ্ছে তাদের জায়গা, তাদের ভালো মন্দ তারা নির্ধারণ করতে পারবে। দেখেন, এই সময়টা হচ্ছে সেই সময় যারা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জন্ম নেওয়া একটা জনগোষ্ঠী, তখন তরুণ, 45-50s এর দিকে জন্ম, 40s এ জন্ম, এই সমস্ত মানুষেরা প্রথম কর্মক্ষেত্রে ঢুকলো, মানে আমাদের মতো বয়সের। তারা এই 70-80s এর দিকে গিয়ে এই কমন গুড ধারণার মধ্যে, এই মানুষগুলা কিন্তু বড় হয়েছে হচ্ছে বিশ্বযুদ্ধের বিভীষিকায়। এবং ওয়েস্টে যদি আপনি দেখেন যে একটা বড় একটা সময় ধরে এই মানুষগুলো না খেয়ে বড় হয়েছে। তো এর পরবর্তীতে যারা তাদের হাতে যখন ইন্ডিভিজুয়াল ক্ষমতাটুকু রাষ্ট্র দিয়ে দিল, এবং তারা বললো যে তারা তাদের ভালো মন্দ নির্ধারণ করতে পারবে, এই দিক দিয়ে রোনাল্ড রেগান বললো, এই দিক দিয়ে মার্গারেট থ্যাচার বললো, এবং মানুষ কিন্তু এটাকে নিল লুক্রেটিভলি। এবং যার ফলশ্রুতিতে যে ধারণাটা হলো, এই মানুষগুলো হচ্ছে প্রচন্ড অভাবের মধ্যে বড় হওয়া, এবং তাদের মধ্যে বিভিন্ন লুক্রেটিভ স্ক্যাম আসা শুরু করলো। এই স্ক্যাম গুলোর একটার পরে, যে আমেরিকায় যে হাউজিং বাবল হয়েছে, তারপরে হচ্ছে ইউকে তে যেমন রিয়েল এস্টেট বাবল হয়েছে, তো একই দুই ধরনের। আমার কথা কি অডিবল? হ্যাঁ, অডিও। ওকে, দুই জায়গায় দেখা গেল যে একটা বিকাশমান মধ্যবিত্ত এই বাবলটার মধ্যে পড়লো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বাড়ি এবং গাড়ি কিনতে গিয়ে এই ধারণাটা হলো। আমাদের দেশের অবস্থাটা আপনি দেখেন, আমাদের দেশে দেশ স্বাধীন হলো কত, 71 সালে। 71 সালের পরে একটা গোটা জনগোষ্ঠীর জন্ম হলো হচ্ছে লঙ্গরখানার খাবার খেয়ে, দুর্ভিক্ষর পরে, তারপরে হচ্ছে সামরিক শাসন, এই ধারণাটার মধ্যে দিয়ে। এখন মানুষ তো বিকাশ পেতে চাইবে, দেশ যেহেতু মানে বয়স পার করছে, মানুষও তার
শ্রেণী কাঠামো বা শ্রেণীর উত্তরণটুকু করবে। সবাই তো আসলে ওই যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার চ্যানেলগুলোতে যায় না। তারপরে মিলিটারি ডিক্টেটরশিপ ছিল। ওই সময় রাষ্ট্র কত হুট করে 80s এর দিকে, স্পেশালি এরশাদের সময় হুট করে বাংলাদেশ একেবারে সমাজতান্ত্রিক ধারণা থেকে পুঁজিবাদী দুনিয়ার মধ্যে প্রবেশ করলো। কিন্তু পুঁজিতে প্রবেশ করার পরে তার যে রেগুলেশনের ধারণাটা ছিল, যে রেগুলেশন আসতে পারে, আইন কানুন আসতে পারে এবং এই পুঁজিকে নিয়ন্ত্রণ করার জন্য, পুঁজি যাতে বেপরোয়া না হয়, এইটা কিন্তু বাংলাদেশ মানে এমানসিপেশনটা করতে পারেন নাই। না করতে পারার কারণে যেটা হয়েছে যে এখন এই মানুষ এত, আপনার প্রশ্নটা ছিল এই যে মানুষগুলা কেন না বুঝে বা বুঝে যায়। কথা হচ্ছে বাংলাদেশে এই যে ক্লাসটা তৈরি হলো যুদ্ধের পরে, তাদেরকে আসলে সোশ্যাল এডুকেশনটাই দেয়া হয় নাই, এবং যার ফলশ্রুতিতে মানুষ দেখছে যে টাকা আসতেছে বা এখানে লোক মানে এক ধরনের লালসাপূর্ণ একটা আগামী আসতেছে, আমি এটা আমাকে অ্যাচিভ করতে হবে, যার ফলশ্রুতিতে মানুষ আসলে এই জিনিসটাকে গ্রহণ করতে শুরু করলো। এটা হচ্ছে মানুষের ধর্ম এবং পুঁজি তাকে লুক্রেটিভলি দেখায়। এবং আরেকটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে রেগুলেশনের ধারণাটা থাকা উচিত ছিল এই জায়গায় মানুষকে সচেতন করার জন্য, আর হচ্ছে ওই যারা এই যে ফাঁদগুলো পাতে তারা তাদেরকে কন্ট্রোল করার জন্য, সেটা আসলে হয় নাই। যার ফলশ্রুতিতে হচ্ছে মানুষ আর ওই বিবেক বা মানুষটুকু থাকছে না। মানুষ হচ্ছে একটা ওই হার্ড হয়ে প্রোডাক্টটা দেখে যাচাই বাছাই না করে সে হচ্ছে এটাকে লুক্রেটিভলি গ্রেপ করার জন্য যায়। এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের আয়রনি এই পর্যন্ত আমার অবজারভেশনে মনে হয়। কিন্তু তোমার এটা মনে হয় না যে ধরো ঠিক আছে ফাইন 96 এ আমি না হয় বুঝলাম যে আমরা একটা নতুন পুঁজি কাঠামোর মধ্যে ঢুকলাম, আমরা হয়তো ভাবে বুঝি নাই মার্কেটটা, বা আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে সেটা হয়তো ওভাবে ঠিক মতো বুঝে উঠতে পারে নাই। কিন্তু এরপরও কিন্তু 8-9 সালের দিকে শেয়ার মার্কেটে আবার এরকম একটা ধস তৈরি হয়, আবার আমরা দেখি ডেস্টিনি রিলেটেড একটা সমস্যা তৈরি হয়। আমরা দেখি এখন আমরা যেটা দেখতেছি যে আমরা কিন্তু এই পুরো জায়গায় এমন মানুষগুলোকেও সাফারার হতে দেখছি যারা আসলে সমাজে যথেষ্ট শিক্ষিত শ্রেণী, মানে এরা একেবারেই অশিক্ষিত বা কম বুঝে বা নর্মালি একটা জব করে এরকম না, কিন্তু এরা যথেষ্ট শিক্ষিত শ্রেণী। এই শিক্ষিত মানুষগুলো একবার চিন্তা করে না যে একটা মানুষ আমাকে একটা পণ্য 50% কমে দিচ্ছে, সেই বাকি 50% দাম সে কোত্থেকে আনছে? একটা মানুষ কোনো প্রোডাক্ট ছাড়া আমাকে প্রফিট দিয়ে যাচ্ছে, তাহলে এই প্রফিটটা আসতেছে কোত্থেকে? একটা শেয়ার মার্কেটে একটা কোম্পানির শেয়ার আজকে 10 টাকা ছিল, সেটা 80 টাকা হচ্ছে, এটা কিভাবে 80 টাকা হচ্ছে? এই সাধারণ ক্যালকুলেশন গুলো কি তাদের মাথায় আসার কথা না? মানে এগুলো তো খুবই স্বাভাবিক একটা প্রশ্ন যে এই কাজটা কিভাবে হচ্ছে। এবং আমি কিন্তু আশা করতেছি, কারণ আমি এই যে এখন যে স্ক্যাম নিয়ে কথা হচ্ছে বা অতীতের যে স্ক্যাম গুলো আসছে, ইউনিপে2 বা ডেস্টিনি, বা তার আগে শেয়ার মার্কেট থেকে যেভাবে টাকা সরে গেছে, এই জায়গাগুলোতে কিন্তু এমন মানুষগুলো এফেক্টেড হয়েছে যারা যথেষ্ট শিক্ষিত, যাদের কাছ থেকে এই ধরনের প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। আমার প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো কেন একই ভুল করে? মানে এইখানটাই আমি আবার বলি, সেটা হচ্ছে যে মানুষের, আমি যখন বলতেছি যে মানুষগুলো আসলে ওই শিক্ষার সুযোগটুকু পায় নাই, বিশেষ করে সোশ্যাল এডুকেশনটা, নিজের ভালো মন্দ যাচাই করার, কারণ পুঁজি এত বেপরোয়া ভাবে সারা দুনিয়াতেই প্রবেশ করেছে এবং আমরা এর ব্যতিক্রম না। এইটার সাথে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে মানুষের মানে বাঙালির সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে আমাদের বড়লোক হওয়ার ইচ্ছাটা হচ্ছে খুব মানে একেবারে খুব সংক্ষিপ্ত একটা রুট ফলো করে আমি এখান থেকে বড় লোক হব, এই ধরনের ধারণা তো আছেই। আর একটা হচ্ছে বাঙালি মূলত মানে চুপে চাপে বড় লোক হইতে চায়, মানে দ্রুত বা কষ্ট না করে, সেটা হচ্ছে মানে রিস্ক নিবে। হ্যাঁ, অবশ্যই কষ্ট না করে তো সারা দুনিয়ার মানুষই হইতে চায়, কিন্তু বাঙালির জন্য একটা এক্সক্লুসিভ ফিচার আছে। সেই এক্সক্লুসিভ ফিচারটা হচ্ছে বাঙালি গোপনে বড় লোক হইতে চায় এবং খুব তাড়াতাড়ি হবে, কিন্তু সেটা গোপনে হবে। মানে কিরকম আপনি দেখেন, মানে সারা দুনিয়ার মানুষই চায় যে লটারি পাবে এবং বা কোনো একটা ইনভেস্টমেন্ট ফার্মে সে ইনভেস্ট করবে এবং খুব কম সময়ের মধ্যে বড় লোক হয়ে যাবে। কিন্তু বাঙালির মধ্যে যে এক্সক্লুসিভ টেন্ডেন্সিটা সেটা হচ্ছে যে আমার প্রতিবেশীও জানবে না,
এবং আমি যে বড়লোক হইতেছি, এইটা হচ্ছে এই যে ছাড় কিংবা হচ্ছে আপনি ধরেন ইভেলির কথা এখন বলা হচ্ছে 50% 60%, ইউনিপেটিভ কথা কিংবা ওই এমএলএম, ডেস্টিনি, এই এইগুলোতে হচ্ছে মানুষ কেন প্রবেশ করতে চায়? প্রথম কারণ হচ্ছে মানুষের এইটাকে আসলে অনেকে লোভ বলে, আমি যেটা বলি লোভ না, এটা এক ধরনের তার মানে তার নিজের মাত্রা জ্ঞানহীনতা। কারণ হচ্ছে সে আসলে জানে না। এবং বাঙালির সবচেয়ে আপনি যদি মানে হুট করে দেখেন যে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ধারা কিংবা সামাজিক ইতিহাসের ধারা দেখেন, বাঙালি কোনো সময় হচ্ছে ব্যবসা বাণিজ্য করতো না। বাঙালি ব্যবসা করতো মারওয়াড়িরা, আরবরা, তারা এসে ব্যবসা করে গেছে, বাঙালি সবসময় ভোক্তা ছিল। কিন্তু একটা সময় তার মনে হলো ব্যবসা ছাড়া তার উন্নতি হবে না, এবং ব্যবসার ভোক্তা হিসেবে তার হচ্ছে কতগুলো সুবিধা নিতে হবে। যার ফলশ্রুতিতে সে যেটা করলো, সে একটা ইনভেস্টমেন্ট মার্কেটের একটা রেসিপিয়েন্ট হিসেবে সে কোনো সময় ভালো মন্দ যাচাই না করে যে জিনিসটা সে যাচাই করলো সেটা হচ্ছে কোনটা কম পয়সায় পাওয়া যায় এবং কোনটাতে হচ্ছে আমি গোপনে অন্যদের চাইতে পাবো, অন্যদের চাইতে বেশি পাবো। এবং যার ফলশ্রুতিতে যেটা হচ্ছে এখন আমরা দেখেন, মানে একটা মানুষ ইবেলেতে 50% 60% দামে সে যখন মোটরসাইকেল কিনতে যায়, একটা মানুষের যদি বেসিক এডুকেশন থাকে বা তার যদি কমন সেন্স টুকু থাকে যে একটা মোটরসাইকেল কিভাবে 25 থেকে 30,000 টাকা কম দামে একটা কোম্পানি দিচ্ছে, তখন তার মধ্যে প্রথম প্রশ্নটা যেটা আসবে সেটা হচ্ছে যে তাহলে হচ্ছে আমি একটা বড় ধরনের একটা ডিজিটাল এমএলএম ই কমার্সের মধ্য দিয়ে যাচ্ছি, অন্যজনের টাকা দিয়ে আমাকে দেয়া হচ্ছে। কিন্তু তারপরও সে কিন্তু সেখানে যাচ্ছে কারণ হচ্ছে প্রথম হচ্ছে তার মধ্যে বড় লোক হওয়ার বাসনা আছে পৃথিবীর অন্য সব মানুষের মতো, এবং দ্বিতীয়টা হচ্ছে তার মধ্যে খুব কম সময়ে বড় লোক হওয়ার বাসনাটুকু আছে, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সে অন্যকে না জানিয়ে সে লাভটা করবে। যার ফলশ্রুতিতে সে কিন্তু এই ই কমার্সের এই ধারণাগুলোতে যাচ্ছে। এবং আপনি দেখেন ইবেলিতে প্রচুর পরিমাণ মানুষ ইনভেস্টমেন্ট করতেছে, আপনি তাদেরকে পাবেন না তারা সরাসরি আসলে আপনাকে বলছে। আমি আমার বন্ধু বান্ধব অনেককে জানি যারা হচ্ছে ইবেলিতে বাইক কিনছে, ক্যামেরা কিনছে, 4 মাস 6 মাস ধরে ঘুরছে, কাউকে বলে না। কারণ হচ্ছে সে আসলে এটা অ্যাচিভ করতে চায় গোপনে, এবং এই গোপনে কিছু করার রিস্কটা হচ্ছে এইটাই যে এই কোম্পানিগুলো এই গোপনীয়তাটাকে আসলে এক ধরনের সে তার সার্ভিস স্পেকট্রাম হিসেবে ইউজ করতে পারে, এবং বা তার এটা আসলে সেফটি হিসেবে ইউজ আসলে করে। বেশি থেকে যায়। কারণ এক্স্যাক্টলি। বা সে ফর এক্সাম্পল আমি যেহেতু ইভেলে কথা উঠলো, সে আমি যদি কোথাও স্ক্যাম হচ্ছে এটা যদি আমি এখন বুঝতে পারি, এখন দেখবা যে তুমি ওদের পেজ গুলোতে যাও, শুধু ইভেলের মতো যারা দিচ্ছে আলেশা মার্ট এন্ড আদার্স, এদের পেজ গুলোতে যাও, অনেকেই বলতেছে যে সে তার প্রোডাক্ট পায় নাই, কিন্তু একইভাবে আবার প্রায় সমসংখ্যক মানুষই বলতেছে যে এদেরকে এইভাবে ব্যবসা করতে দেওয়া উচিত, আমি তো 50% কমে পাচ্ছি, আপনার সমস্যা কি, আপনারা কেন এগুলো নিয়ে কথা বলতেছেন? প্রশ্ন হচ্ছে যে এই মানুষগুলো কিন্তু তখন এই ফ্রড কোম্পানিকেই কিন্তু তারা প্রোটেক্ট করতে চায়। সেম জিনিস আমরা কিন্তু দেখছি ডেস্টিনি বা অন্যান্য ইয়ার ক্ষেত্রে। আমি যখন বুঝতে পারলাম, আমার সামনে যখন পরিষ্কার হলো, আমি একটা জিনিস আন্দাজ করছি এটা হয়তো হইতে পারে ফ্রড, কিন্তু আমি ধরা যাক যখন বুঝতে পারলাম, আমার চোখের সামনে স্পষ্ট যে এটা একটা ফ্রড, তারপরও কিন্তু আমরা ওই ফ্রড কোম্পানিটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব, ওই মানুষগুলো যারা এখান থেকে লস করতেছে কেন করছে? এখন কথাটা হচ্ছে এইটাকে একটু সামগ্রিকভাবে দেখতে হবে। আপনি দেখেন, মানে আমরা প্রায় 40 বছর ধরে আমরা বিভিন্ন পভার্টি এলিভেশন প্রজেক্ট হাতে নিলাম, এনজিও গুলো কাজ করলো, দাতারা শত শত কোটি টাকা দিল, আমাদের হচ্ছে মাত্র 4% দারিদ্রতা দূরীকরণ হয় প্রতি 1 দশকে। মানে 1 দশকে আমরা প্রায় 4% মতো মানুষকে তার শ্রেণী উত্তরণ করে অতি দরিদ্র থেকে দরিদ্রতে গ্রাজুয়েট করাইতে পারি। আর আপনি দেখেন বাংলাদেশে মানুষের অনিশ্চয়তা হচ্ছে, মানে প্রতি বছর প্রায় 1.5 লাখের মতো মানুষ হচ্ছে তার নতুন করে মধ্যবিত্ত থেকে গরিব হয় বা দরিদ্র শ্রেণীতে যায় শুধুমাত্র কিডনির অসুখের কারণে। শুধুমাত্র তার যদি তার ফ্যামিলির কোনো একটা মানুষের কিডনির অসুখ হয়, তাহলে হচ্ছে সে তার শ্রেণীটা ওইটুকু, মানে একেবারে নিচের আরেকটা বৃত্তে চলে যায় প্রতি বছর প্রায়। মানে আমি ওই আমি হচ্ছে খুব ডাটা ফ্রিক, স্ট্যাটিস্টিক্স গুলো খুব ইন্টারেস্টিং এই ক্ষেত্রে। যেমন 1,24,00,000 মানুষ প্রতি বছর শুধুমাত্র চিকিৎসা ব্যয় করার জন্য মানে
তার পরবর্তী শ্রেণীতে যায়, অর্থাৎ মধ্যবিত্ত গরিব হয় 1,24,00,000। অথচ আমরা প্রতি 10 বছরে মাত্র 4% মানুষ হচ্ছে বেসিক্যালি তার 10% শ্রেণী উত্তরণ মানুষ হয়। আমাদের প্রতি বছর এরকম তার শ্রেণীর পরিবর্তন ঘটে শুধু চিকিৎসা ব্যয়ের জন্য। 10% অফ পিপল। এক্স্যাক্টলি। তো Okay. এখন কথাটা হচ্ছে মানুষ হচ্ছে জীবনযাত্রাটা যেহেতু খুব রিস্কি, মানুষ হচ্ছে ইনস্ট্যান্ট লাভটা দেখতে চায়, এবং সে যেটা মনে করে হচ্ছে ইনস্ট্যান্ট লাভ যদি হয়, রিস্ক তো থাকবেই, এবং ইনস্ট্যান্ট লাভটা যদি হয়, আমি যদি এখানে 50% মোটরসাইকেল পেয়ে যাই, হোক না লটারি, পৃথিবীতে বাঙালি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আপনি যদি দেখেন যে বাঙালির এই যে তার শ্রেণী উত্তরণের যে ধারণা, এবং সে এত বেশি বেপরোয়াভাবে চিন্তা করছে গত কয়েক দশকে, বিশেষ করে পোস্ট মিলেনিয়াল সময়ে। ধরেন পৃথিবীতে শরণার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপে আবেদনকারী দেশের সংখ্যার মধ্যে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের তো কোনো যুদ্ধ হচ্ছে না। কিন্তু তারপরেও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাওয়া মানুষদের তালিকা যদি করেন, শুধুমাত্র গ্রিস এবং ইতালি এবং ফ্রান্সের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি শরণার্থী দেয়। অস্ট্রেলিয়াতে এককভাবে সবচেয়ে বেশি শরণার্থী হচ্ছে বাংলাদেশের। মানে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে আরো 10-12টা দেশে ক্রমাগত যুদ্ধ হচ্ছে। লিবিয়ার পাশে হচ্ছে আফ্রিকার দেশগুলা। তারা বাঙালির চাইতে কম সমুদ্র পার হচ্ছে। এই এই থাইল্যান্ডের যদি আপনি দেখেন জঙ্গলে মানুষের লাশ পাওয়া যায়। মানুষ এই রিস্কটুকু নিচ্ছে। পানামা দিয়ে, মেক্সিকো দিয়ে আমেরিকান বর্ডার পার হয়ে প্রায় 3,000-এর মতো মানুষ আসছে গত 10 বছরে। বাঙালি এই জিনিসটা কেন করতে চায়? বাঙালি যেটা করতে চায়, তার কাছে মনে হচ্ছে যে রিস্ক নিয়ে যদি আমার শ্রেণী উত্তরণটুকু হয়, এই তাগ এইটুকু থেকে সে আসলে করে। এখন এইটা হচ্ছে, তাকে ঝুঁকিপ্রবণ মানুষ বলতে পারেন, তাকে লোভী বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে মোটামুটি বাংলাদেশের মানুষের বাস্তবতা। এবং এই ধরনের বাস্তবতায় যখন আপনি এরকম ঝুঁকিপ্রবণ একটা জনগোষ্ঠীর অংশ হয়ে যান, তখন হচ্ছে এই জায়গাটাতে আসলে কমন সেন্স খুব কম ইউজ করে মানুষ। কেউ যদি পাশের বাসায় যদি ফ্রিজ পেয়ে যায় কিংবা মোটরসাইকেল পেয়ে যায়, সে আসলে পরবর্তী সময়ে আবার আরেকটা প্রজেক্টে ইনভেস্ট করবে। সে বলবে যে আমি এখন রাইস কুকার চাইবো বা একটা ছোট কিছু চাইবো। আমার সমস্যা নাই, 5,000, 10,000 কিংবা 20,000 টাকা আমার চলে গেলে জলে যাক। কিন্তু এইটা যে একটা বড় স্পেকট্রামে আসতে পারে, একটা কোম্পানি 316 কোটি টাকা কোনো হিসাবেই দেখাইতে না পারে, এবং তার প্রতি 1 টাকার ইনকামের জন্য 3 টাকা ব্যয় হচ্ছে। এই জেনারেল বিজনেস নলেজটুকু যদি তার মাথায় না ঢুকে এবং তাকে নাড়া না দেয়, তখন তো হচ্ছে আসলে ইভেলি কিংবা আলিশা মার্টের মতো এই ই-কমার্স সাইট গুলো আসলে বড় হয়, কিংবা হচ্ছে ইউনিপেটু, যুবক কিংবা ডেস্টিনির মতো। ইন্টারেস্টিংলি দেখেন, আপনি ডেস্টিনি নিয়ে এত কথা হলো, আমি আগেই বলছিলাম যে বাংলাদেশের মিডিয়া গুলো আসলে এগুলো কভারেজ খুব রান থ্রু কভারেজ করে না সেই শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আপনি দেখেন ডেস্টিনির ব্যাপারে, কিন্তু ডেস্টিনি নিজে একটা মিডিয়ার মালিক ছিল। বৈশাখী টিভি সে কিনে নিয়েছিল, তার হাসপাতাল ছিল, তার বাংলাদেশে বনাঞ্চল পর্যন্ত এয়ারলাইন্স ছিল, অনেক কিছু ছিল। এয়ারলাইন্স ছিল, এক্স্যাক্টলি। তো এখন এই ডেস্টিনি যে মালিক, সে জেলখানায় বসে জুম মিটিং করছিল পরশুদিন ডেস্টিনির ব্যাপারে। হ্যাঁ, তো এখন মানে এই জায়গাগুলো তো রেগুলেশন নাই, আর মানুষ যেটা মনে করতেছে, সে যদি রিস্ক নিয়ে আমার লাভ হয়। বাঙালি আসলে অনেক দিন পর্যন্ত বাঙালির একটা বড় ছিল, সে আদিকাল থেকে সে সামাজিক ইতিহাসের ধারার কথা বলছিলাম। স্পেশালি আপনি যদি দেখেন, সে সমুদ্র পার হয়ে কখনো ব্যবসা করে নাই, সারা জীবন ভোক্তা হিসেবে ছিল। কিন্তু এখনো সে ভোক্তা হিসেবে আছে, সে ব্যবসার রিস্কটা সে নিজে নিতে চায় না, গোটা জনগোষ্ঠী। এখন সে ভোক্তা হিসেবে রিস্কটুকু নিতে চায়, কারণ তার মধ্যে ইনস্ট্যান্ট লাভের একটা বাসনা আছে। তুষনের হচ্ছে যে প্রশ্নটা ছিল এবং সুহান হচ্ছে যে অ্যান্সারটা দিল, এর মধ্যে আমি হচ্ছে কিছু জিনিস হচ্ছে অ্যাড করতে চাই। যেমন 1 নাম্বার, আমি আর কি এখনই বলবো না যে আমাদের যে জিনিসগুলো রিসেন্ট, মানে যুবক কিংবা হচ্ছে শেয়ার মার্কেটে যে বিষয়গুলো হয়েছিল, সেগুলোকে আমি ফ্রড কিংবা স্ক্যাম বলি। তবে আমি এখনই আর কি বর্তমান ই কমার্সের যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করছি, ইভ্যালির কথা বলি, আলেশা মার্টের কথা বলি, কিংবা এরকম আরো যারা যারা আছে, তাদেরকে আমি এখনই হচ্ছে ফ্রড আর কি বলবো না। হতে পারে তারা মানে এখানে কোনো একটা কিছু আছে, ভেজাল আছে, নাও থাকতে পারে, যেহেতু জিনিসটা এখনো হচ্ছে পুরোপুরি কি বলবো প্রমাণিত না। কারণ আমি কোন হিসাবে ফ্রড বলছি, যে
একটা কোম্পানি 1 টাকা আয় করার জন্য বা 1 টাকা রেভিনিউ আনার জন্য সে 3.5 টাকা হচ্ছে খরচ করছে, কিংবা তার হচ্ছে হিউজ পরিমাণে হচ্ছে মানে ব্যালেন্স শিট মিলছে না, আমাদের কমন সেন্সের সাথে মিলছে না। তো এরকম বিজনেস কিন্তু হচ্ছে আমরা এর আগেও হচ্ছে দেখেছি। আগে দেখেছি কিভাবে গ্লোবাল স্কেলে দেখেছি। যেমন আমি যদি বলি, অ্যামাজন হচ্ছে ব্যবসা করছে কত থেকে 1995 কিংবা 96 সাল থেকে খুব সম্ভবত অ্যামাজন হচ্ছে সবচেয়ে বড় ই কমার্স পুরো পৃথিবী জুড়ে। তাদেরও যদি আমি দেখি, তাদের হচ্ছে রেভিনিউ এখন পর্যন্ত 2015 সালের হিসাব পর্যন্ত যদি আমি ধরি, তাদের কিন্তু হচ্ছে নেট ইনকাম জিরোর পর্যায়ে থাকে। তাদের রেভিনিউ বাড়ছে 100 বিলিয়ন 120 বিলিয়নে চলে যাচ্ছে, কিন্তু লাভের গ্রাফটা হচ্ছে জিরোর আশেপাশেই থাকছে। হ্যাঁ, সো এটাও কিন্তু বলা যাচ্ছে এত বড় একটা কোম্পানি, ঠিক আছে, তার লাভ নাই কেন? কিংবা আমি যদি বলি, এই ডিসকাশন কিন্তু হচ্ছে ধরা যাক আলিশা মার্ট ওরা, আমরা প্রত্যেকেই বলতেছি, তুমি ইভেন উবারও 2 বছর আগে $2 বিলিয়ন লস করছে, মানে কি 8,000-8,500 কোটি টাকারও ডাবল, 16,000 কোটি টাকা সে লস করে বসে আছে। মানে এই 16,000 কোটি টাকা পুরো বাংলাদেশে সব এরকম ই কমার্স সাইট ঢুকে যাবে। প্রশ্ন হচ্ছে এই 16,000 কোটি টাকা বা $1 বিলিয়ন, $2 বিলিয়ন কার টাকা? এই টাকাটা যদি ইনভেস্টরের টাকা হয়, এই টাকাটা যদি জেফ বেজোসের টাকা হয়, ব্লু অরিজিন প্রতি বছর $1 বিলিয়ন খরচ করে, তার কোনো ইনকাম সোর্স এখন পর্যন্ত নাই। কিন্তু এই $1 বিলিয়ন টাকা আর আমেরিকান জনগণের তো টাকা না, এই $1 বিলিয়ন হচ্ছে জেফ বেজোসের পকেটের টাকা। সো জেফ বেজোস বা এঞ্জেল ইনভেস্টরদের টাকা, সে যে সফট ব্যাংকের টাকা উবার উড়াচ্ছে বা উইওয়ার্ক উড়াইছে সফট ব্যাংকের টাকা, কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে আমি ইনভেস্টর, ইভেন দেন আমরা যদি দেখি আমাদের দেশে বিক্রয়.কম, আমার এখনো মনে আছে বিক্রয়.কম যখন প্রথম দিকে অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে, ঢাকা শহরে সম্ভবত কোনো সাইনবোর্ড ছিল না রাস্তার পাশে যেটা বিক্রয়.কম এর ছিল না। ওরা আমার ধারণা কোনো একটা বছরে 250 কোটি টাকার উপর শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের পিছনে খরচ করে, আমার শোনা কথা। প্রশ্ন হচ্ছে ওই সময় তারা 250 কোটি টাকা নিজেদের প্রফিটের জন্য বা প্রচারের জন্য ব্যবহার করতে পারে। প্রশ্ন হচ্ছে ওই টাকাটা বা ওই 500 কোটি টাকা কার টাকা? ওই টাকাটা অবভিয়াসলি ইনভেস্টরের টাকা। তুমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজের ব্যবসা উন্নতি করতেছো, তার মানে রিস্কটা কিন্তু ইনভেস্টরদের থাকতেছে না, ওনারদের থাকতেছে না, রিস্কটা আসলে মানুষের থাকতেছে, কনজিউমারের থাকতেছে। এবং সেটাও হইতে পারতো তুমি যদি এটা ওই যে GoFundMe বা আদার কিকস্টারে যেরকম তুমি মানুষের টাকা নিয়ে রিস্ক করো, তুমি যদি মানুষকে বলতা যে আমি তোমার টাকা নিয়ে ব্যবসা করতে যাচ্ছি, সেটাও এক ধরনের কথা হতো। কিন্তু এখানে যেটা দেখানো হচ্ছে, এখানে হচ্ছে তোমাকে একটা লাভ দেওয়া হচ্ছে, একটা অশ্বডিম্ব প্রফিট আনার চেষ্টা করা হচ্ছে, যেই অশ্বডিম্ব প্রফিটটা আসলে এক্সিস্ট করে না। এখন অবশ্যই আমি ওখানেই হচ্ছে আসছি যে এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে বাংলাদেশের রেগুলেশন নিয়ে কথা বলতে গেলে এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ইভেলি যে ফরম্যাটে, মানে ইভেলি নামটা আসতেছে একটা সার্টেন নাম হিসেবে, কিন্তু এখানে এই ধরনের আরো কোম্পানি থাকতে পারে, কিন্তু ওরা মানুষের পকেট থেকে টাকাটা নিয়ে সে কিন্তু ডিজিটাল ওয়ালেটে কনভার্ট করতেছে, এবং যার ফলশ্রুতিতে ওই মানুষটা ভাবছে যে তার টাকাটা আসলে এখানে আছে, কিন্তু তার টাকাটা আসলে কই যাচ্ছে? এই যে একটা কোম্পানির মাত্র 50,000 টাকা দিয়ে 50,000 টাকা হচ্ছে তার প্রথম যে ডিপোজিট ছিল, সেটা দেখা এসে হচ্ছে হ্যাঁ সে যখন একটা কোম্পানি শুরু করলো, তার পরবর্তীতে সেই কোম্পানি এখন কয়েকশো কোটি টাকা সেল হয় প্রতি মাসে। কিন্তু এই কোম্পানির স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো হচ্ছে কোনো কারণে কোম্পানি ফেল করে, ধরেন ওরা একটা যুদ্ধ দেখাচ্ছে, সেটা হচ্ছে যে সম্ভবত আমাদেরকে বড় জায়ান্ট গুলা এসে আমাদেরকে তারা নিয়ে নিবে এবং আমরা তখন টাকা পয়সা দিয়ে দিব এবং তখন বিশাল দামে বিক্রি করব। এটা নাও হইতে পারে, যেমন ইন্ডিয়াতে অ্যামাজন আসার পরে ইন্ডিয়ান লোকাল যারা মার্চেন্ট ছিল তাদেরকে সে নেয় নাই, সে অ্যামাজন নিজে তার ব্র্যান্ড নেমে আসতে পারে, এবং বাংলাদেশ সরকারের যারা পলিসি মেকার এবং অন্যরা, তারা অ্যামাজনকে ব্র্যান্ড নেমে এখানে দিতে অনেক বেশি, তারা আসলে বেশি উদ্যোগী হবে, তারা নিজেরা বরং ফসলাবে যে তুমি তোমার ব্র্যান্ড নেমে আসছো, তার ফলশ্রুতিতে হচ্ছে তারা বড় ধরনের এখান থেকে এক ধরনের প্রফিট পাবে বা ওইখানে লভ্যাংশ পাবে। এবং বাংলাদেশে যারা কম্পিটিটরস আছে ইবেলের, তারা হচ্ছে তারা নিজেরা অ্যামাজনের পার্ট হইতে চাইতে পারে। সুতরাং
তাদেরকে যে বড় কোম্পানিগুলো বা অ্যাঞ্জেল ইনভেস্টররা এসে তাদেরকে ইনক্লুড করে নিবে এবং তখন হচ্ছে তারা ওই মার্জ হয়ে যাওয়ার পরে টাকা কিংবা তাদের ব্যবসায় যে এখন লোকসান আছে সেটার একটা প্রণোদনা তৈরি করতে পারবে, এইটা কিন্তু খুবই একটা কি বলে একটা খুব হাইপোথেটিক্যাল একটা সলিউশন। সোহান, তোমাকে আমি যদি বলি, সে ফর এক্সাম্পল আমি এরকম একটা ই কমার্স সাইট করতেছি যেখানে আমি মানুষকে 30% করে প্রফিট 30% করে দাম আমি কম নিব, আমি শুধুমাত্র তোমার এবং ফাইজুসের কাছ থেকে টাকা নিলাম এটা বলেই যে ভাই ফাইজুস তুমি আমাকে 100 কোটি টাকা দাও, হাসান সোহান আমাকে 100 কোটি টাকা দাও, আমরা 200 কোটি টাকা মানুষের মাঝখানে 30% 20% প্রফিট দিয়ে বেলাবো, এতে করে আমাদের 10 লাখ কাস্টমার তৈরি হবে এবং আমরা এই প্ল্যাটফর্মটা অ্যামাজনকে সেল করব। এটা ঠিক আছে, এটাও করা যেতে পারে, কারণ আমি তখন তোমাদের দুইজনের টাকা রিস্কে ফেলতেছি এই কথা বলে, আমি বলেই নিচ্ছি আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা আমি পরবর্তীতে অ্যামাজনের কাছে এক ধরনের ক্ল্যারিটি থাকতেছে বা ইনভেস্টরদের কাছ থেকে ক্ল্যারিটি থাকতেছে। এখানে ইনভেস্টর তো ভেবে বসে আছে ভাই আমি প্রোডাক্ট পাচ্ছি, মুশকিলটা এখানে আমি তো ইনভেস্টর হিসেবে বসে আছি, আমি প্রোডাক্ট পাচ্ছি, আমি তো প্রোডাক্ট আসলে পাচ্ছি না, আমি আসলে একজন ইনভেস্টর হচ্ছি। আল্লাহ যদি চায় সব যদি ঠিক থাকে আগামী 2 বছরের মধ্যে, সেটা যদি এটাও তো এক ধরনের প্রতারণা, তাই না? এবং এই জিনিসটা কেন আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না? সাধারণ মানুষ না, সে ফর এক্সাম্পল আমরা যারাই ইনভেস্ট করতেছি বা আমরা যারাই প্রোডাক্ট কিনতেছি, আমরা কেন এখন এক্সিস্টিং এই লোভটার মধ্যে থেকে প্রোডাক্ট কিনতেছি? কেন আমরা মনে করতেছি না যে ইট ক্যান টার্ন ইনটু এ স্ক্যাম? এক্স্যাক্টলি, যেখানটা মানে আপনি যেখানে বলছিলেন যে একটা মানুষ সে জয়েন করছে একজনের কনজিউমার হিসেবে, আমার শপে সে শপ করতে আসছে এবং সে আমার মার্চেন্টদের কাছ থেকে কিনছে, কিন্তু আমি তার টাকাটা নিয়ে ডিজিটাল ওয়ালেটে কনভার্ট করে আমি বরঞ্চ তাকে এক ধরনের স্টেক হোল্ডার বানিয়ে দিচ্ছি। সারা দুনিয়াতেই মানুষ যখন টাকা দিয়ে এক ধরনের খুব কম অংশ যদি সে শেয়ার হিসেবে স্টেক হোল্ডার হিসেবে সে স্টেকটা নেয়, তার ফলশ্রুতিতে তার মানে প্রফিট যখন আসবে, প্রফিটটা আমি তাকে অ্যাকনলেজ করব। এই জায়গাতে দেখা যাচ্ছে যে ভোক্তা নিজের অজান্তেই এক ধরনের স্টেক হোল্ডার হয়ে যাচ্ছে, কিন্তু সেই কোম্পানিটি তাকে আসলে কোনো ধরনের প্রণোদনা দিচ্ছে না, বরঞ্চ যে ছাড়ের লোভটা দেয়া হচ্ছে এইটাও অনেক ক্ষেত্রে আসলে স্ট্যাটিক না। কিভাবে আমি আপনাকে বলি, আমি এরকম কেসও দেখেছি ফেসবুকে, যে ইবেলি থেকে সে হচ্ছে কিনতে চাচ্ছে শাওমি ফোন, কিন্তু তারা পরবর্তীতে কয়েক মাস পরে বলা হয়েছে যে এটা আসলে আমার এখানে স্টক আউট হয়ে গেছে, আমাদের এখানে নাই, কিন্তু আপনি হচ্ছে এখন ইচ্ছা করলে অপ্পো নিতে পারেন এবং এই ব্র্যান্ডটা নিতে পারেন এবং এটার জন্য আপনাকে এক্সট্রা 3,000 টাকা দিতে হবে। তো এক ধরনের কি বলে এক ধরনের ফোর্স মার্কেটিং করা হচ্ছে যে আপনি ওই পণ্যটা নিতে পারেন, এখন নিতে পারেন। অর্থাৎ প্রডিউসার বা এইখানে হচ্ছে একজন থার্ড পার্টি মার্চেন্ট ইনেবলার, সে আপনাকে ঠিক করে দিচ্ছে কনজিউমার হিসেবে আপনি আসলে কোনটা নিতে পারবেন, কারণ আপনি ওই মৌকাটা তার কাছ থেকে নিচ্ছেন যে এত % ছাড়ের। সুতরাং এই টাকাটা দিয়ে দেওয়ার পরে কনজিউমারের আসলে চয়েস করার ক্ষমতা খুব বেশি কমে যায়। এইটা হচ্ছে যে কোনো বাজারের জন্য একটা টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করে। আমি একটা জিনিস হচ্ছে সুহানের সাথে হচ্ছে অ্যাড করব, যেমন এরকমও হয়েছে যে সুহান তো ফোনের কথা বললো যে কেউ একজন শাওমি অর্ডার করেছে, এরপরে তাকে বলা হয়েছে 4-5 মাস পরে যে শাওমি নেই, আপনি হচ্ছে অপো নিতে পারেন। এখন আমি একটা জায়গায় টাকা দিয়ে রেখেছি এবং 4-5 মাস পরেও 1000 বার হচ্ছে কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ফেসবুকে নক দিয়ে যখন আমি অলমোস্ট আশা ছেড়ে দিচ্ছি যে না টাকাটা মনে হয় গেল, হ্যাঁ এই মুহূর্তে আমাকে যেটাই দেওয়া হবে সেটাই হচ্ছে আমি হাত পেতে নিব, এটা কিন্তু খুবই খারাপ। আমি আমার টাকার ভ্যালু পাচ্ছি না, আমি একজন কনজিউমার, আমি যেটা কেনার জন্য টাকা দিয়েছি সেটা হচ্ছে আমি পাচ্ছি না। এটা হচ্ছে আমি এমনও শুনেছি যে একটা মানুষ রাইস কুকারের জন্য টাকা দিয়েছে, তারপরে সে হচ্ছে কোথা থেকে জানি খিচুড়ি কিনে আর হচ্ছে বিরিয়ানি কিনে হচ্ছে এই টাকাটা খরচ করতে হয়েছে। নাহলে হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমার পরিচিত অনেকে, হ্যাঁ যে সে বাইক কেনার জন্য যে টাকা হচ্ছে সে দিয়েছে সেটা হয়তো পাচ্ছে না, অথবা বাইকের বদলে সে হচ্ছে যে ক্যাশব্যাকটা পেয়েছে সেটা হচ্ছে সে ক্যাশে উইথড্র করতে পারছে না। সো তার এখন কি করতে হচ্ছে, সে ই ফুডে পিজা পাস্তা অর্ডার করে হচ্ছে সেই টাকাটা আর কি মানে উসুল করছে আর কি। এরকমও হয়েছে যে খুব সম্ভবত কোনো একটা ইলেকট্রনিক্স ফ্রিজের সাথে একটা হচ্ছে টিভি ফ্রি,
কোন কোম্পানির আমার এক্স্যাক্টলি জানি, কোন ব্র্যান্ডের আমার মনে নেই। আমি ডিএসডি বা এরকম কোন একটা গ্রুপে দেখেছিলাম, ফেসবুক গ্রুপে দেখেছিলাম যে সে অর্ডার কেউ একজন অর্ডার করেছিল, তার ফ্রিজ দরকার, এবং সে তখন গিয়ে দেখেছে যে ফ্রিজের সাথে হচ্ছে টিভি ফ্রি। তো সে স্বাভাবিকভাবেই, এটা তো একটা ভালো একটা অফার, সে অর্ডার করে দিয়েছে। পরবর্তীতে যেটা হচ্ছে 2 মাস পরে তার কাছে হচ্ছে টিভি এসেছে, কিন্তু ফ্রিজ হচ্ছে সে এখনো পায় নাই। যেই মার্চেন্ট, সে বলছে যে না, আমরা তো ওই ই কমার্সের কাছ থেকে ফ্রিজের কোনো ডিমান্ড লেটার পাই নাই, সো আমি হচ্ছে এটা কেন দিব। এবং যে ই কমার্স এর মাধ্যমে সে কিনেছে তারা বলছে যে না, আমরা তো পাঠিয়ে দিয়েছি। সো ফলশ্রুতিতে যেটা হলো, যে ভোক্তা যে টাকা দিয়েছে তার ঘরে এখন 2টা টিভি আছে, কিন্তু সে যে খাবার রাখবে, ফ্রিজ যেটা তার প্রাইমারি দরকার ছিল, তার এখন ফ্রিজ নাই। হ্যাঁ, সো এটা তো এক ধরনের প্রতারণা। এবং তার থেকেও বড় জিনিস, সোহান যেটা বলতেছিল, যে একটা টক্সিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়া। এখন রিসেন্টলি ইভালি নিয়ে যখন হচ্ছে, ইভালি আলেশা মার্ট নিয়ে যখন কথা শুরু হলো, তখন আমি যেটা দেখছি যে অনেকে এটাকে হচ্ছে ডিফেন্ড করছে যে আমি তো জেনেই এই কাজটা, আমি একজন ভোক্তা হিসেবে জেনেই কিন্তু হচ্ছে টাকা দিচ্ছি, যে আমি 4 মাস 5 মাসের আগে আমি প্রোডাক্ট পাবো না। হ্যাঁ, তো এখন আমি যে 4-5 মাসের বদলে আমি যদি হচ্ছে একটা ফোন যেটার দাম 50,000 টাকা, সেটা যদি আমি 30,000 টাকায় পাই, আমার যদি 20,000 টাকা লাভ হয়, এই 4-5 মাসের কষ্ট হচ্ছে আমার উসুল। হ্যাঁ, এখানে যেটা সমস্যা হচ্ছে, আমি যেই জন্য বলছিলাম যে ডিসরাপটিভ একটা টেকনোলজি আসা, আর আমরা যেটা দেখছি এখানে, এটা কেন ডিফারেন্ট। অ্যামাজন ফ্রম ডে ওয়ান তারা হচ্ছে তাদের যে মূলনীতি আছে তার মধ্যে প্রথমটা ছিল যে কাস্টমার সবার আগে, কাস্টমারের লাভ এবং কাস্টমারের সুবিধা সবার আগে, যেটা হচ্ছে আমাদের এই মার্কেটে হচ্ছে শুধু যে অনুপস্থিত তা না, তার কমপ্লিটলি বিপরীত। অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো তারা চেষ্টা করেছে যে ইউজারকে যত তাড়াতাড়ি প্রোডাক্ট ডেলিভার করা যায়, এবং এটার জন্য তারা অন্যদিকে তাদের যে ডেলিভারি ম্যান কিংবা ওয়্যার হাউসে যারা কাজ করে তাদের উপর অমানবিক প্রেসার দিয়েছে, সেটা একদিক থেকে খারাপ। কিন্তু ইউজারকে তারা একে রেখেছে। আর আমরা এখানে এই কালচারটা ক্রিয়েট করছি যে মানুষকে অভ্যস্ত করে দিচ্ছি যে 4 মাস পরে প্রোডাক্ট আসাটাই স্বাভাবিক। ইভেন মানে হচ্ছে অনেকে বলছিল যে 30 দিনের মধ্যে তো প্রোডাক্ট পেয়েছি। আরে বাবা, আমি হচ্ছে কেন 45 দিন ওয়েট করব, যেখানে আমি বাজারে গেলেই হচ্ছে প্রোডাক্টটা ক্যাশ টাকা দিয়ে হচ্ছে কিনতে পারছি। এই যে ইউজারের কমপ্লিটলি হচ্ছে সাইকোলজিটা হচ্ছে তারা হচ্ছে রিভার্স করে দিচ্ছে। আমি টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবো, হ্যাঁ ঠিক আছে। কেউ যদি আমাকে বলে, সাপোজ এবিসিডি ই কমার্স আমাকে যদি তারা বলে যে আমি আপনাকে 50,000 টাকার পণ্য 30,000 টাকায় দিব এবং এটা আপনি 1 মাসের মধ্যে পাবেন, তার মানে সে আমার কাছে হচ্ছে অঙ্গীকারাবদ্ধ 50,000 টাকার পণ্য 30,000 টাকায় দেওয়ার, এবং সেটা 1 মাসের মধ্যেই দেওয়ার। এখানে সে যদি নানা ধানাই পানের কারণে বা স্টক আউট অমুক তমুকের কারণে সে যদি 31তম দিনও যদি হচ্ছে সে লাগায়, সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী একটা প্রতারণা, আমার যতদূর জানা আছে। আর হচ্ছে কিন্তু এই প্রতারণাটাকে হচ্ছে 50,000 টাকা নরমালাইজ করা জরিমানা এবং 1 হচ্ছে। বছরের জেলও হইতে পারে ভোক্তা অধিকারে হ্যাঁ, প্রতিশ্রুতি সময়ে না দেয়। হ্যাঁ, এখন 50,000 টাকার পণ্য সে 30,000 টাকায় কেন দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটা কমপ্লিটলি তার মাথা ব্যথা, সেলারের মাথা ব্যথা, কিংবা এবিসিডি ই কমার্সের মাথা ব্যথা। সেটা কিন্তু আমার মাথা ব্যথা না, কনজিউমারের মাথা ব্যথা না। কিন্তু আমরা যেটা দেখছি যে কনজিউমাররাই তারা হচ্ছে বিষয়টাকে ডিফেন্ড করছে। আরে ভাই, আপনি 4 মাস ওয়েট করেন, 5 মাস ওয়েট করেন, আপনি তো 20,000 টাকা লাভে পাচ্ছেন। কেন হচ্ছে এই মানে একটা, এটাকে কি বলা যায়, এটাকে এক ধরনের স্টকহোম সিনড্রোম না কি, আমার এটা কোনোভাবেই মাথায় খেলে না। আমি টাকা দিয়ে পণ্য কিনছি, বাজার অনেক ধরনের অফার হচ্ছে আসে। যেমন আমি বলি, আমি যখন হচ্ছে জুতা বা স্যান্ডেল কিনতে যাই, আমি প্রায় সময় দেখি বাটাতে ডিসকাউন্ট চলে 40 থেকে 50%। এটার কারণ কি, তাদের যে মডেলগুলো পুরানো হয়ে গেছে, যে ডিজাইনগুলো পুরানো হয়ে গেছে, তারা ওগুলো স্টক ক্লিয়ারেন্সের জন্য 40-50% হচ্ছে ছেড়ে দেয়। হ্যাঁ, এবং ওগুলো যে খারাপ পণ্য তা না, তারা শুধুমাত্র গোডাউন খালি করার জন্য, ইনভেন্টরি খালি করে নতুন পণ্য উঠাবে, সেই কারণে তারা হচ্ছে 50-40% হচ্ছে দিচ্ছে। কিন্তু ওই যে মানুষের মাথায় ঢুকে গেছে যে আমাকে কম দামে দেওয়ার জন্যই তো প্রোডাক্টটা হচ্ছে আমার হাতে আসতে দেরি হচ্ছে, কিংবা আমি হয়তো প্রোডাক্টটা পেলাম, অন্য কেউ প্রোডাক্টটা পেলো কিনা সেটার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নাই। সে ধরে নিচ্ছে যে ঠিক আছে, 100 জনের মধ্যে 5 জন 10 জন 20 জন সময় মতো পাবে, বাকিরা হচ্ছে পাবে না। এই যে একটা কি বলবো, একটা বাজে অভ্যাস যে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র 1-2টি ই কমার্সের ক্ষেত্রে যে প্রভাব ফেলবে তা না, প্রত্যেকটা ই কমার্সের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এটা করতে পারে। যেমন আমি একটা বলি, দারাজের কথা হচ্ছে আমি বলি, আমি দারাজে প্রচুর পণ্য হচ্ছে অর্ডার করেছি এবং আমি দারাজ থেকেই কিনি, কারণ
তারা আমাকে যেই সময়ের মধ্যে বলে সেই সময় তারা আমাকে ডেলিভার করে, কখনো কখনো আগেও করে। সিমিলার জিনিস ফুড পান্ডায় আমি খাবার অর্ডার করি, আমার যদি খাবার আসতে লেট হয় তারা আমাকে হচ্ছে ফুটনোট, উই আর নট স্পন্সরড বাই দারাজ, এটা একটু বলে রাখা দরকার যে আমরা দারাজ কিংবা ফুড পান্ডার কারো কাছে যে চতুর্থ মানুষ আমাদের পডকাস্ট শুনবে সে হয়তো ভাবতে পারে যে আমরা দারাজ এবং ফুড পান্ডার কাছ থেকে টাকা খেয়ে ওদের নামে কিংবা বাটার কাছ থেকে, ফুড পান্ডা দারাজ কারো কাছ থেকে আমরা কোনোদিন, এইটাই আর কি। তো এইটাই যে তারা কিন্তু আমাকে একটা ভালো সার্ভিস দিচ্ছে এবং আমার অভ্যাসটা ওভাবেই ক্রিয়েট হচ্ছে এই কনজিউমার হিসেবে, যে আমি যদি হচ্ছে যে প্রতিশ্রুতিবদ্ধ সময়ে একটা প্রতিশ্রুতিবদ্ধ প্রোডাক্টটা না পাই যেটার জন্য আমি টাকা পরিশোধ করেছি, তাহলে কোম্পানি আমাকে হচ্ছে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এইটাই কিন্তু ই কমার্সের স্ট্যান্ডার্ড হওয়া উচিত। কিন্তু এটা যখন উল্টা হয়ে যাবে, এবং শুধু উল্টা হবে তা না, ভিকটিম যখন পারপেট্রেটরকে হচ্ছে ডিফেন্ড করা শুরু করবে, এটা হচ্ছে খুবই খারাপ, এটা কোনোভাবেই জাস্টিফায়েবল না। এখন যেমন সোহান একটা ইস্যু দেখি, সে ফর এক্সাম্পল আমরা ভোক্তা অধিকার নিয়ে কথা বললাম, যারা এই ধরনের অর্থাৎ 50% বা 60% লাভে প্রোডাক্ট জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু প্রোডাক্ট পায়নি, তারা যখন ভোক্তা অধিকারে অ্যাপ্লাই করতে যায় বা ভোক্তা অধিকারে নালিশ করতে যায়, ভোক্তা অধিকার থেকে একটা কথা বলা হয়, আমি কয়েকটা জায়গায় কেস স্টাডি পড়লাম ফেসবুকে, যে আপনারা এত লোভ করেন কেন, আপনারা এই লোভে পড়ে এসব জিনিস কিনতে চান বলেই তো এই কোম্পানিগুলো এই সুযোগ পায়। আমার প্রশ্ন হচ্ছে, ধরা যাক একজন ধনী ব্যবসায়ী, সে তার ব্যবসাকে বাড়ানোর জন্য, অতিরিক্ত লাভ করার জন্য যদি ব্যবসার এক্সপ্যানশন নিয়ে কাজ করে বা চিন্তা করে, সেটাকে আমরা লোভ বলি না। তাহলে একজন মিডল ক্লাস মানুষ 50,000 টাকার জিনিস 25,000 টাকায় কেনার জন্য যদি কোনো ধরনের কোনো কিছুতে অংশগ্রহণ করে, সেটাকে আমরা কেন লোভ বলি? কেন বড় লোকের লাভ করার ইচ্ছাটা লোভ না, কেন মধ্যবিত্তের বা দরিদ্রের লাভ করার ইচ্ছাটা লোভ? ভাই এখানে হচ্ছে যে ভোক্তা অধিকার অধিদপ্তর তো হচ্ছে একটা রাষ্ট্রের একটা বডি হিসেবে আমরা তার কেস অ্যানালিসিস করছি, তার সে আসলে ব্যাপারটাকে কিভাবে দেখে। আপনি যদি দেখেন, আপনি যেরকম বললেন যে কেস স্টাডির কথা, আমি কয়েকটা ফেসবুকে কতগুলো মানুষের অভিজ্ঞতা দেখলাম এবং তাদের মধ্যে আমার পরিচিত দুইজনও আছে। তারা হচ্ছে ভোক্তা অধিকারে শুধুমাত্র ইভেলই না, ফাইজুল ভাই দারাজের ব্যাপারে বললেন, দারাজের ক্ষেত্রেও এরকম অনেক ধরনের ইভেলি কিংবা এই আলিশা মার্ট কিংবা এই ধরনের যারা হচ্ছে অনেক বেশি পরিমাণ ছাড় দেয় এবং খুব অবিশ্বাস্য এক ধরনের বাজারজাতকরণ নীতি আছে, তাদের নিয়ে কথা বলতে গিয়ে আমরা আসলে গতানুগতিক যারা ই কমার্স, তাদের লিমিটেশন গুলো আসলে ওভারলুক করে যাচ্ছে, তারাও আসলে করে। যেমন দারাজের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই পরিচিত ব্যক্তি, সে হচ্ছে 2টা ফোন অর্ডার করে এবং 2টা ফোন অর্ডার করার পরে সে একটা ফোন পায় কোরিয়ারে, এবং দারাজ যেটা বলে সেটা হচ্ছে 2টাই দেওয়া হয়েছিল, কুরিয়ার থেকে চুরি করা হয়েছে। আবার কুরিয়ারকে উনি যখন নিজে থেকে অ্যাপ্রোচ করতে হয়, দারাজের কোনো রেসপন্সিবিলিটি নাই এরপরে, তো তখন হচ্ছে ওই কোরিয়ারকে যখন ওই লোক ধরেন, তখন কোরিয়ার বলে না আমরা একটা অর্ডার পেয়েছি। তো উনি দুইজনকেই হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তরে নিয়ে যান এবং খুব লিঙ্ক লবিং ধরে ম্যাজিস্ট্রেটদের সাথে পরিচিতি করে তারপরে হচ্ছে এখানে যাওয়ার পরে উনি দারাজের কাছ থেকে ক্ষতিপূরণ পান। কিন্তু তারপরে ওই বৈঠকে যেটা হয়েছিল সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে যে আপনি আসলে ডকুমেন্টেশন করেন না, আর ওই লোকদের সামনেই আসলে ভোক্তা অধিকারের এক সহপরিচালক উনি বলছেন যে কেন আপনি ফিজিক্যাল মার্কেট থাকতে কেন অনলাইনে অর্ডার করতে যান। মানে দেখেন, এই বাজারটা কি আসলে ম্যাচিউরড হিসেবে বাংলাদেশের যারা পলিসি মেকার আছে বা পলিসি ইনিশিয়েট যারা করেন, তারা ম্যাচিউরড বাজার হিসেবেই আসলে তারা এটাকে অ্যাকনোলেজ করছেন না। সুতরাং এই বাজারে যারা ক্ষতিগ্রস্ত, তাদের প্রতি কতটুকু আসলে অ্যাটেন্টিভ হবে, কতটুকু আসলে দায়িত্ববান হবে, এই জিনিসটাই এখন অবধি আমরা আসলে অর্জন করতে পারি নাই। আর আরেকটা ব্যাপার দেখেন, মানে তোষণ ভাইয়ের কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে এই মানুষগুলো কেন লোভ করে, কিংবা বাংলাদেশে প্রতি বছর 4,000 নতুন কোটিপতি তৈরি হচ্ছে। মানে একটা দেশ আপনি দেখেন যেখানে উচ্চ মধ্যবিত্ত এবং তার এলিট যারা রয়েছে, তারা হচ্ছে বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় বর্ধিষ্ণু কোটিপতির দেশ। আপনি দেখেন মালয়েশিয়ার পরে সবচেয়ে বেশি হচ্ছে মালয়েশিয়া এবং চীনের পরে বাংলাদেশ হচ্ছে তৃতীয়।
তো এখন কথাটা হচ্ছে এই জায়গায় যে আপনি যদি এমন একটা দেশে থাকেন যেখানে মানুষদের মধ্যে আয় এবং ব্যয়ের ভারসাম্য এত বেশি, এবং এই যারা হচ্ছে উচ্চবিত্ত, এই ঢাকা শহরে উচ্চবিত্ত অনেক আয় এবং দেশের, ব্যয়ের অনেক ধনী পার্থক্য, দেশের উচ্চবিত্তের তাই চেয়ে তো? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখন কথাটা হচ্ছে এই জায়গায় যে আপনি যদি এই ধনী এবং দরিদ্রের মধ্যে যে আয়ের ব্যবধান সেটাও এত বেশি, এত গ্যাপ। এখন মানুষজনের গড় আয় বেড়েছে প্রায় 8% মতো গত কয়েক বছর, মানে ১ দশকে। কিন্তু আপনার গরুর মাংসের কথা চিন্তা করেন, ২০১০ থেকে ২০২১ এই কয়েক বছরে গরুর মাংস বেড়েছে ২৬২% দাম বেড়েছে। মানে এখন একটা মধ্যবিত্ত যখন এই ধরনের ছাড়গুলো নিয়ে সে আসলে চায় কি? সে তো এই শখে করতে চায় না এটা। সে অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আমরা এই যে এতক্ষণ কথা বলছিলাম রাইস কুকার, ফ্রিজ, এসি কিংবা এই ধরনের, এইগুলো হচ্ছে ঢাকা শহরের মতো একটা শহরে থাকার জন্য, বাংলাদেশের মেট্রোপলিটন শহরগুলোতে থাকার জন্য এগুলো খুবই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এইগুলোকে যখন মধ্যবিত্ত সে যখন কি বলে আমরা মানে সে যখন এগুলো চায়, তখন সেই প্রেক্ষিতে সে একটা লোভের বশবর্তী হোক কিংবা সে একটা অ্যাম্বিশিয়াস একটা পারচেজ হোক, এইভাবেই সে যাচ্ছে। যাওয়ার পরে বাংলাদেশ রাষ্ট্রটা আসলে তাকে কিভাবে ডিল করছে বা তার প্রতি আসলে কতটুকু দায়িত্ববান। আমরা দেখছি যে এখন পর্যন্ত এমন কোন কেস সিনারিও হয় নাই যেটাতে হচ্ছে এই ধরনের মার্কেটে কনজিউমার বা সিটিজেনদেরকে রাষ্ট্র এক ধরনের নিরাপত্তা বিধান করার মতো অবস্থায় আছে বা এই ধরনের তার মানে তার সদিচ্ছাটুকু আছে, আমরা আসলে দেখতে পাচ্ছি না। অনেক বেশি অ্যান্টি গভর্নমেন্ট বেশিং মনে হচ্ছে। কিন্তু কাহিনীটা হচ্ছে এই জায়গায় যে আপনি যখন এই মানুষের ব্যয় বাড়ে, একটা মানুষের যদি মানে প্রতি বছর বাংলাদেশে প্রায় 10% করে হচ্ছে বাড়ি ভাড়া বাড়ছে, যেটা আমেরিকাতে বাড়ে মাত্র 0.8%, মানে 1% ও বাড়াতে পারে না। 1% আমেরিকা হচ্ছে হাইলি ক্যাপিটালিস্ট কান্ট্রি। মার্কেটে বাড়িওয়ালা ইচ্ছা করলে ইচ্ছা মতো বাড়ি ভাড়া বাড়ানোর কথা, যদি আমি থিওরিটিক্যালি দেখি। কিন্তু আমেরিকা সেটা সে রিয়েল এস্টেটকে কন্ট্রোল করতেছে। সে 1% বেশি বাড়ি ভাড়া বাড়াইতে পারে না। কিন্তু বাংলাদেশে গড় বাড়ি ভাড়া বাড়ে হচ্ছে ঢাকায় 8%, চিটাগাং এর 9%। তো এখন মানে কথাটা হচ্ছে বাংলাদেশ ক্যাপিটালিজমের চেয়ে তো বেশি ক্যাপিটালিজম, এবং বাংলাদেশের ক্যাপিটালিজম অনেক বেশি হার্ডকোর ফর দ্য সিটিজেন্স। বা এখন এই জিনিসটা আসলে আমাদের আরেকটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে পুঁজিবাদী দুনিয়াতে আপনি কখনোই ঘর বন্ধ করে রেখে আপনি ই-কমার্সে যাবেন না। আপনি কেন ফিজিক্যাল মার্কেটে আপনি কেন ই-কমার্সে যান, এই কথাগুলো যখন রাষ্ট্র থেকে বলা হয়, তার মানে বোঝা যাচ্ছে যে নাগরিক যখন বড় ধরনের ধামাচাপার মধ্যে পড়বেন বা বড় ধরনের সেই স্ক্যামা চাপার মধ্যে পড়বেন, তখন হচ্ছে রাষ্ট্র আসলে প্রণোদনা দেবে না। যেমন আমি দেখলাম ডেস্টিনি, ইউনিপেটু কিংবা যুবক কিংবা এর আগে ওরিয়ন গ্রুপ, এদের টাকা যখন মানে মানুষের টাকা যখন তারা নিয়ে পালিয়ে গেল, প্রায় ৭,৩০০ কোটি টাকা হচ্ছে গত ২০ বছরে বাংলাদেশের মার্কেট থেকে শুধু এমএলএম এর মাধ্যমে উধাও হয়ে গেল। বাংলাদেশের রাষ্ট্র তাদেরকে আসলে কোনো একটা প্রণোদনা দিয়েছে বা কোনো ক্ষতিপূরণ, মানে একটা মিনিমাম রাষ্ট্রের ব্যর্থতাকে স্বীকার করার তার মধ্যে ধারণার। আমি এমএলএম এর কথা বাদ দিলাম, এটা অনেক বেশি প্রাইভেট পারচেজিং এন্টারপ্রাইজ। কিন্তু শেয়ার মার্কেট তো গভর্নমেন্টের নজরদারির মধ্যে হচ্ছে। শেয়ার মার্কেটে যখন মানুষ, ব্যবসায়ীরা যখন মার খাচ্ছেন কিংবা ইনভেস্টররা যখন মার খাচ্ছেন, তখন পরবর্তীতে সরকার তো প্রতিবেদনগুলোই প্রকাশ করতে দিচ্ছে না। সুতরাং নাগরিক হিসেবে আমাকে শুধুমাত্র ওই বাজারের কেস অ্যানালিসিসটা করতে হবে না, শুধু আমাকে আমার সরকারটা আসলে আমার প্রতি কতটুকু দরদি সেই কনসেপ্টটাও ক্লিয়ার থাকতে হবে। লোভ করি, কিন্তু লোভের পরবর্তী সময়ে আমার আসলে এইখানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমার আসলে পিলার গুলো কি কি, যেগুলো ধরে আমি আসলে বিচার চাইবো, কিংবা বিচারের সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন ফ্রডুলেন্টের শিকার হবেন, তখন আপনার উপর দিয়ে অনেক ধরনের ঝামেলা যাবে, এবং এই ঝামেলাগুলো আপনি মানসিকভাবে, এই সমস্ত মানুষেরা বিপর্যস্ত থাকে। শেয়ার বাজার কেলেঙ্কারির পরে প্রায় কয়েক ডজন মানুষ হচ্ছে মানে মানসিকভাবে এত বেশি জব লস হয়েছে। আমার পরিচিত একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাগল হয়ে গেছে। মানে শেয়ার বাজারে উনি প্রায় ৬৮ লাখ টাকা তার ওয়াইফের টাকা, তার শ্বশুরবাড়ির সম্পত্তি বিক্রি করে ইনভেস্ট করেছিলেন।
একদম বাংলাদেশে এটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার একটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে, ফ্যামিলি বন্ডিং গুলা নষ্ট হচ্ছে। আপনি এই ইভেলের একটা নতুন স্ট্যাটাস দেখলাম গত পরশুদিন, সেটা হচ্ছে যে এক ছেলে বলছে যে সে তার বড় ভাইয়ের জন্য বাইক অর্ডার করেছিল, কিন্তু গত 3 মাসে বাইক পায় নাই, যার জন্য সে এখন বাসা ছাড়া, তার বাসায় তাকে জায়গা দেয় না, কারণ হচ্ছে সে প্রায় 1.5 লাখ টাকার মতো বাইকের জন্য দিয়ে দিচ্ছে। তো এখন কথাটা হচ্ছে এই জায়গায় যে এই ধরনের জায়গায় স্টেট আপনাকে কোনো ধরনের একজন কনজিউমার হিসেবে আপনাকে কোনো ধরনের অনার করছে না, বা আপনার প্রতি কোনো ধরনের দায়িত্ব দেখাচ্ছে না। এই প্রেক্ষিতে আপনি কতটুকু আপনার সেই লোভ কিংবা কতটুকু সেই চটকদার বিজ্ঞাপনকে কতটুকু ভ্যালু দিবেন বা কতটুকু আঁকড়ে ধরবেন, এই ধারণাটা আসলে রিচেক করা উচিত আমাদের নাগরিক হিসেবে। এবং এইটার জন্য আসলে মনে হয় যারা অ্যাক্টিভিস্ট বা যারা এগুলো নিয়ে কথা বলেন, লেখালেখি করেন, শুধুমাত্র ইভিলি কত খারাপ এইটা না, বরঞ্চ নাগরিকদের সোশ্যাল এডুকেশনের যে ধারণাটা আমি বলছিলাম, বা বাজার আসলে এই বাজারগুলো আসলে কেন ঝামেলাপূর্ণ, কেন বাংলাদেশ ব্যাংকে সব ধরনের কাগজ দেয় না ইভিলি, কেন ভোক্তা অধিদপ্তরে তাদের 3 থেকে 4 জন কর্মকর্তা প্রতিদিন পড়ে থাকেন শুধুমাত্র মানুষের এই অভিযোগগুলো মিটিগেটটা করে হচ্ছে সেই মানুষটাকে হয়তো ক্ষতিপূরণ টুকটাক দেয়, আর হচ্ছে ওই কর্মকর্তাদের সাথে যোগ সাজসের মাধ্যমে এটাকে মিটিগেট করার ট্রাই করেন। তার মানে হচ্ছে ব্যাকডোর নেগোসিয়েশনের ক্ষেত্রে তার আগ্রহ, এইগুলাকে আমি কি সন্দেহ করব না? এবং এইটার জন্য হচ্ছে যারা সিটিজেন, একদম যারা হচ্ছে পার কনজিউমার, তাদেরকে আপনি আসলে বুঝাইতে পারবেন না, কিন্তু যখন আপনি অনেক বেশি বলবেন তখন অনেক বেশি মানুষ সোশ্যালি কনসিয়াস হবে, সোশ্যালি এডুকেটেড হবে, এবং যার ফলশ্রুতিতে আমার মনে হচ্ছে যদি আমি এখন পর্যন্ত হাইপোথেটিক্যালি বলছি, কারণ হচ্ছে মার্কেটটা ডায়াগনোসিস করে যেটা বোঝা যাচ্ছে যে সে যে পরিমাণ লোকসান করছে। আমার কোন এঞ্জেল ইনভেস্টর, আপনি দেখেন এঞ্জেল ইনভেস্টর যে আসবে, তারা বলে যে অনেক বড় ইনভেস্টর। বাংলাদেশের প্রথম ই কমার্স সাইট ছিল হচ্ছে সেলবাজার হচ্ছে, আর সেলবাজারের মালিক হচ্ছে বর্তমান যিনি বিকাশের প্রতিষ্ঠাতা, তাই না? তো উনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় 3টা যে ইনভেস্টমেন্ট, সেই 3টা ইনভেস্টমেন্ট তিনি পেয়েছেন, কিন্তু তিনি কিন্তু সেল বাজারের জন্য কোন ইনভেস্টমেন্ট পান নাই। তার মানে বাংলাদেশি ই কমার্স মার্কেটে ইনভেস্টমেন্ট করতে উনি বিকাশের জন্য পেয়েছেন, কিন্তু উনি সেল বাজারের জন্য পান নাই, উনি সেল বাজার সেল করে দিয়েছিলেন। তো তার মানে হচ্ছে এই মার্কেটটা অনেক বেশি ভলাটাইল, এবং এই মার্কেটে এঞ্জেল ইনভেস্টর এসে 300 কোটি টাকার ক্ষতিপূরণ ঠিক করে দিবে অ্যামাজনের মতো। এই 300 কোটি টাকা যেটা ওরা প্রকাশিত হিসাব, সেটাও এটাও যে একদম প্রপার ফিগার তাও না। আবার দ্বিতীয়ত হচ্ছে এই 300 কোটি টাকা তো শুধু একটা কোম্পানির ক্ষেত্রে বলছে, আমরা তো 10টা কোম্পানি এরকম দেখি, তারা তো অ্যাটলিস্ট 50 কোটি টাকাও যদি তার এরকম ব্যালেন্স এরকম থাকে, তাও তো 500 কোটি টাকার ফ্যাক্টর। প্রশ্ন হচ্ছে আমাদের আমরা যদি এখানে একটু তোমার কথা ধরে এখানে যদি আসার চেষ্টা করি যে সোশ্যাল এডুকেশন এবং যেহেতু যারা রেগুলেটরি বডি আছে তাদের এখানে একটা হস্তক্ষেপ দরকার। আমার প্রশ্ন হচ্ছে মোটা দাগে ক্যাপিটালিস্ট ইকোনমিতে মধ্যবিত্ত কখনো কি জিতে যেতে পারে? আমরা যখন দেখি যে একটা জায়গায় সাধারণ মধ্যবিত্ত মানুষরা খুব লাভ করতেছে, আমরা কি সেটাকে আদতে আসলে একটা ওয়ার্নিং সাইন হিসেবে দেখবো যেটা মেবি উইল এন্ড আপ অ্যাজ এ স্ক্যাম? আমরা কিন্তু শেয়ার মার্কেট থেকে শুরু করে ডেস্টিনি থেকে শুরু করে সব জায়গায় দেখেছি মধ্যবিত্তের কাছে যদি স্বাভাবিকের চেয়ে বেশি লাভ আসা শুরু করে কোনো সেক্টর থেকে, তার আসলে সেখানে একটা স্ক্যাম হতে পারে। আমরা কি এরকম একটা হাইপোথিসিস দাঁড় করাতে পারি কিনা? ভাই, আপনি যদি দেখেন যে আপনার হাতে বা আপনার অবজারভেশনে যে সমস্ত কত বছরের ডাটা আছে, এটা যদি চিন্তা করেন, আপনি সব ধরনের স্ক্যাম গুলোতে আসলে প্রধান ভিকটিম বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আরবান মিডল ক্লাস কিংবা রুরাল মিডল ক্লাস হয়েছে। তো এখন কথাটা হচ্ছে এই জায়গাটাতে যে এইখানে টার্গেট গুলো মধ্যবিত্ত করে কেন? কারণ মধ্যবিত্তের এই অ্যাম্বিশনের জায়গাটা আছে, মধ্যবিত্তের হাতে টাকা আছে, টাকা খাটানোর জন্য আসলে বাংলাদেশে খুব বেশি সুযোগ নাই। বাংলাদেশ হচ্ছে সারা দুনিয়াতে 137টা দেশ
দেশের র্যাঙ্কিং, সেখানে 134 নাম্বার হচ্ছে বাংলাদেশ উদ্যোক্তা সূচকে। বাংলাদেশের নতুন উদ্যোক্তা হিসেবে যদি ব্যবসা করতে যান আপনি, মানে আপনি নিজে এন্টারপ্রেনারশিপের সাথে জড়িত, আপনি যদি দেখেন যে একটা জিনিস যদি আমি করতে চাই তাহলে আমাকে কতগুলো ধাপ পার হতে হয়, কতগুলো লিঙ্ক লবিং লাগে, কত জটিল একটা প্রক্রিয়া। মধ্যবিত্তের হাতে যখন টাকা আসে, মধ্যবিত্ত হয় সেটা সঞ্চয় আমানত হিসেবে সরকারের কাছে জমা রাখে। এখন মধ্যবিত্তের অনেক বড় একটা তার হাতে যখন টাকাটা থাকে সেটা বসায় রাখতে চায় না। বাংলাদেশে ইনভেস্টমেন্টের স্কোপ এত কম এবং ইনভেস্টমেন্ট মার্কেটটা এত বেশি ক্ষীণ যে আপনি চাইলে এইটা মার্কেটে, রেগুলার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন না। শেয়ার বাজার নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এবং বাংলাদেশে যে ব্যাংকগুলো যে সুদগুলো দেয় এবং সুদের ব্যাপারে বাংলাদেশে এক ধরনের সোশ্যাল স্টিগমা আছে, তার চাইতে বরং এই ছাড়ের লুক্রেটিভ মার্কেট আছে। এই কথাটা বলছি কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল পারচেজার না, শুধু অনেক মানুষ আছেন ইবেলিতে বিজনেস করছেন এবং তিনি হচ্ছে 4-5টা ফ্রিজ কিনে তারপরে আবার এটা অনলাইনে মার্চেন্টদের কাছে সেল করে দেয়। মানে ইবেলে কেন থেকে এক ধরনের বিজনেস শুরু করতে যাচ্ছে এই মার্কেটার্সরা। এবং আমি একজনকে চিনি যিনি হচ্ছে প্রায় 4টা থেকে 5টা মোটরসাইকেল অলরেডি কিনে ফেলেছেন এই বছরের শুরুর দিকে, জানুয়ারি মাসের দিকে, এবং এগুলো হচ্ছে উনি নতুন জায়গায় আবার সেল করে দিয়েছেন। মানে রিসেলারও হয়েছেন মানুষ। মানে দেখেন, টাকা বানানোর জন্য তার যে উদ্গ্রীব বাসনাটুকু আছে সেই জায়গাটাকে আমি চ্যানেল করতে পারছি না প্রপার রেগুলার চ্যানেলগুলোতে, যেটা হচ্ছে সারা দুনিয়াতে রেগুলার মার্কেটে করার সুযোগটুকু থাকে। পৃথিবীর 134 নাম্বার মানে বাজে দেশ হিসেবে বাংলাদেশে উদ্যোক্তার এই জায়গাটুকু নাই, যার ফলশ্রুতিতে সে বরঞ্চ অনেক লুক্রেটিভ নতুন প্যাকেজ গুলোতে সে আসলে টাকাটা ইনভেস্ট করতে চায় এবং এই জন্য হচ্ছে তার এই প্রণোদনাটাও বেশি, বা আমি যদি সোজা ভাষায় বলি যে কুরকুরানিটাও বেশি। এখানে হচ্ছে একটা আমি হচ্ছে জিনিস অ্যাড করবো, যেটা খুব সম্ভবত বাংলাদেশের জন্য স্পেসিফিক না, যে সব জায়গাতেই যখন হচ্ছে মানে ক্যাপিটালিস্ট সোসাইটিতে উচ্চবিত্তই হচ্ছে লাভবান হয়, টপ যে 1% তারাই হচ্ছে লাভবান হয়, মধ্যবিত্ত সবসময় হচ্ছে আসলে ধরা খাওয়াদের দলে থাকে, কারণ তাদের হচ্ছে ধরা খাওয়ানোর মতো পুঁজি হচ্ছে আছে যেটা তারা সামহাও ট্রান্সফার করে দেয়। এবং সেই সাথে হচ্ছে সুহান আরেকটা জিনিস হচ্ছে বলছিল যে আমাদের এই মার্কেটটার ব্যাপারে আমাদের আইডিয়া কতটুকু, কিংবা সরকারি দায়বদ্ধতাটা কতটুকু, সরকারের কতটুকু দায়বদ্ধতা। এখন আমি এই জিনিসটাতে কিছুটা হচ্ছে দুটা ভাগে ভাগ করতে পারি। শেয়ার বাজারের ধসের বিষয়টা একরকম, আর হচ্ছে সাপোজ যুবক, ডেস্টিনি কিংবা কোনো নতুন ধরনের ডিসরাপটিভ ই কমার্স, এই বিষয়টা কিছুটা হচ্ছে অন্যরকম। আমি কিন্তু রেগুলেশন হচ্ছে চাইলে হচ্ছে করতে পারি, একটা মার্কেট হচ্ছে রেগুলেট করতে পারি, কিন্তু আমি কিন্তু হচ্ছে সোজা বাংলায় রেগুলেশন করে দিতে পারি না যে তুমি অমুক অমুক জায়গায় হচ্ছে ইনভেস্ট করবা না। মানুষ সবসময় নিত্য নতুন ইনভেস্টমেন্টের হচ্ছে জায়গা হচ্ছে কিন্তু খুঁজে। হ্যাঁ, কিন্তু এখানে প্রশ্নের জায়গাটা হচ্ছে আবার ওখানেই চলে আসছে যে সুহান হচ্ছে যেটা বললো যে আমার হচ্ছে এই আমাদের হচ্ছে কালেকটিভ ভাবে এই সচেতনতাটা হচ্ছে নেই যে কোথায় ইনভেস্ট করাটা উচিত হবে, কোথায় ইনভেস্ট করাটা উচিত হবে না। আমরা শর্টকাটের দিকে বরং হচ্ছে বেশি ঝুঁকবো। তো এখন সরকার কিন্তু চাইলেই হচ্ছে পারবে না যে তোমরা রেগুলেশন করে দিতে পারবে, সর্বোচ্চ একটা রেগুলেটরি কমিটি বসাতে পারবে, কিছু নীতিমালা করতে পারবে, কিন্তু মানুষকে কিন্তু সোজাভাবে কিন্তু হচ্ছে বাধা দেওয়াটা কতটুকু ঠিক হবে আমি জানি না, কিংবা যে কোনো একটা মার্কেটের উত্থানে কতটুকু এটা মানে ফলপ্রসূ হবে, বরঞ্চ ব্যাকফায়ার করতে পারে, যে ইনভেস্ট করার জায়গা বরঞ্চ আরো সংকুচিত হয়ে যেতে পারে। আসলে সবসময় কিন্তু আইন দিয়ে সবকিছু হচ্ছে ঠেকানো সম্ভব না, যদি হচ্ছে মানুষ সচেতন না হয়। যেমন যে আমাদের কিন্তু হচ্ছে আইনত বলা আছে যে যেখানে ফুটওভার ব্রিজ আছে সেখানে আপনারা হচ্ছে ফুটওভার ব্রিজের নিচে রাস্তা দিয়ে হচ্ছে সড়ক পারাপার হবেন না। তারপরেও কিন্তু আমরা হই, কারণ কি এখানে আমাদের রিস্ক বেশি থাকলেও আমাদের সময় কম লাগছে, আমরা অনায়াসে হচ্ছে রাস্তা পার হতে পারছি। তো এইসব ক্ষেত্রে আমাদের এটাও কিন্তু হচ্ছে মাথায় রাখতে হবে যে আমি যদি নিজের সুরক্ষার ব্যাপারটা হচ্ছে না বুঝি, নাগরিক হিসেবে কিংবা হচ্ছে ভোক্তা হিসেবে কিংবা ক্রেতা হিসেবে, আইন আসলে কতটুকু হচ্ছে আমাকে বাঁচাতে পারবে। মানুষ কয়েকভাবে শিখে, কেউ প্রাতিষ্ঠানিকভাবে শিখে, কেউ দেখে শিখে, কেউ ঠেকে শিখে, তাই না? তো আমরা কিন্তু বারংবার হচ্ছে দেখে যাচ্ছি যে এই মধ্যবিত্ত শ্রেণীটা
কখনো শেয়ার বাজারে ধরা খাচ্ছে সর্বস্ব ইনভেস্ট করে দিয়ে, কখনো হচ্ছে তারা MLM এ ধরা খাচ্ছে, কখনো তারা কোঅপারেটিভে ধরা খাচ্ছে, কখনো তারা ই-কমার্সের ছদ্মবেশে হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানের কাছে হচ্ছে ধরা খাচ্ছে। তো কখন গেলে হচ্ছে আসলে আমরা হচ্ছে শিখবো? ধরে নিলাম আমাদের হচ্ছে যে প্রাতিষ্ঠানিক ভাবে বা হচ্ছে স্ট্রাকচারাল ভাবে ওই শিক্ষাটা আমরা হচ্ছে পাইনি, তাই না? কিন্তু ওই যে যেটা হয় যে শিক্ষা বলতে মানে আমি সচেতনতার কথা বুঝাচ্ছি, আসলে সচেতনতা বুঝাচ্ছি, ওটা শিক্ষা আসলে ওইভাবে এক্স্যাক্টলি। আমি আপনার সাথে আরেকটু অ্যাড করি। দেখেন মানে ইদানিং আরেকটা ফেনোমেনন ছিল, সেটা হচ্ছে এসপিসি গ্রুপ নিয়ে। এসপিসি গ্রুপের একটা মানে অনেক মানুষকে আমি দেখলাম ইনভেস্টমেন্ট করতে প্রায় 50 লাখের মতো অ্যাকাউন্ট চালু হয়ে গেল। মাশরাফি মুর্তজাকে হচ্ছে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে তারা নিল, এবং তারা হচ্ছে প্রায় 400 টাকা করে একটা অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে তারা অ্যাডভার্টাইজমেন্ট দেখবে বিভিন্ন সাইটে গিয়ে, এবং তাতে সে 5,000 টাকা করে পাবে। মানে একটা বিজনেস প্ল্যান যেখানে হচ্ছে আপনি 10,000 20,000 টাকা করে, এরা 400 করে করছে। এর আরো অনেক এই ধরনের এসপিসি সাইট আছে যারা হচ্ছে শুধুমাত্র দেখায় যে আপনি বিদেশের বিজ্ঞাপনগুলো দেখবেন বসে বসে ওয়েবসাইটে, আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট খুলতে 18,000 টাকা লাগবে, কিন্তু আপনি তারপরে প্রতি মাসে পাবেন হচ্ছে 10,000 টাকা করে, এবং আপনি তো 2 মাসে 20,000 টাকা পাচ্ছেন, সুতরাং অ্যাকাউন্টের টাকাটা উঠে যাচ্ছে এইরকম করে। এবং আপনি যদি অ্যাড করতে পারেন নতুন করে মানুষ, তাহলে হচ্ছে আপনি গোল্ড মেম্বার হবেন, সুপার মেম্বার, এই ধরনের হচ্ছে মেম্বারশিপ স্কিম তৈরি হয়, ওই পিরামিড স্কিমের মতো। কথাটা হচ্ছে মাশরাফি মুর্তজার মতো সংসদ সদস্য কিংবা এই ধরনের মানুষের কাছে হচ্ছে রিসোর্স নাই। উনি যখন পদত্যাগ করলেন উনি বলেন আমি তো জানতাম না, আমি ভাবছি এটা একটা মার্কেটিং কোম্পানি এবং সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজ করছে, সুতরাং আমি হচ্ছে অ্যাড হয়েছিলাম। তার মানে হচ্ছে ওনাদের কাছে ওই পরিমাণ রিসোর্সটুকু নাই। এবং উনি যখন গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন তার 1 মাসের মধ্যেই প্রায় 16,000 থেকে 18,000 মানুষ নতুন অ্যাকাউন্ট খুলেছে, এবং তারা বলছে, মাশরাফি বললেন যে যারা আমার পরে হয়েছেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে, তাদেরকে টাকা ফেরত দেওয়া হয় নাই। প্রায় 50 লাখ টাকার মতো হচ্ছে এই সময়টাতে মানুষ ইনভেস্ট করেছে, এবং ওই সমস্ত মানুষ কিন্তু টাকাটা পায় নাই। এবং টোটাল যদি আপনি দেখেন প্রায় কয়েক কোটি টাকার মতো নিয়ে ওই যে ছেলেটা উদ্যোক্তা সে হচ্ছে মানে পুরাই আত্মগোপনে চলে গেছে ওই অ্যানাউন্সমেন্টের পরে। এবং আপনি দেখেন একটা বাংলাদেশের প্রত্যন্ত এলাকার একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজে পড়াশোনা করার ছেলে মাত্র 2 বছরে এই ধরনের একটা সাইট ডেভেলপ করে একটা হোতা চক্র তৈরি করে সে প্রায় 50-60 কোটি টাকার মতো মানুষের পকেট থেকে নিয়ে আসছে, এবং যারা হচ্ছে মোটামুটি ভাবে স্ট্রাগলিং আনএমপ্লয়েড তরুণ যুব সমাজ, এবং তাদের কাছ থেকে নিচ্ছে, এবং তারা হচ্ছে তার লেভেলের শিক্ষিত, তারাও হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বেকার ছেলে মেয়ে, এবং তাদেরকে সে সাধারণত টার্গেট করেছিল নিউজে যতদূর পেলাম। তার মানে হচ্ছে আপনি যে বলেন যে সচেতনতার জায়গা, সচেতনতার দায়বদ্ধতার জায়গাটা এটাও আছে। আপনি যদি দেখেন ইভেলে যদি কোনো কারণে যদি এরকম মানে আমরা সোফার হাইপোথেটিক্যাল ডায়াগনোসিসটা করে বুঝতে পারছি যে এখানে বড় ধরনের রিস্ক আছে, এবং আমি যদি বলি পার্সেন্টেজ হিসেবে মেজরিটি হচ্ছে এটা রিস্কি হওয়ার সম্ভাবনা। সেখানে হচ্ছে তাহসানের মতো কিংবা মিথিলার মতো কিংবা এই ধরনের সেলিব্রিটিরা যাদেরকে হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক বেশি অ্যাকনলেজ করে, তারা এই জায়গাটাতে সংযুক্ত হচ্ছেন, তাদের ফেস ভ্যালুকে ব্যবহার করা হচ্ছে। ডেস্টিনির ক্ষেত্রে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের ফেস ভ্যালুকে ব্যবহার করা হয়েছে, ঠিক না? তারপরে হচ্ছে মহারাজা স্কিম করা হয়েছিল আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে নিয়ে 1996-97 সালের দিকে বড় ধরনের একটা ইয়া ছিল, এবং সেটা হচ্ছে শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের নাম ছবি ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে এবং তাদেরকে এই জিনিসগুলা উপরের লেভেল থেকে তারা আসলে যাচাই বাছাই করছেন না, যারা গুডউইল অ্যাম্বাসেডর হচ্ছেন, যারা অতিথি থাকছেন, যারা হচ্ছে এই হারুনুর রশিদের মতো তুমি কি বলতে চাচ্ছ যে বেসিক্যালি এই যে কনসার্নটা বা অ্যাওয়ারনেসটা এটা শুধুমাত্র বেসিক্যালি আমরা যারা সাধারণ ক্রেতারা রয়েছি তাদের না, বেসিক্যালি তাদেরও না, এটা আসলে সব জায়গা থেকে আসা উচিত। সে ফর এক্সাম্পল যারা রেগুলেটরি বডি আছে তারাও এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে,
যারা এখানে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছে, গুডউইল অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছে, তাদেরও ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আবার আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছে, আমরা যখন কিনতে যাব সেই সময় আমাদেরকে মাথায় রাখতে হবে অলিক কোনো কিছুতে যেন আমরা হুট করে বিশ্বাস না করি, তাই তো? এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস যেটা আমি বলতেছিলাম, এটা সেই প্রেক্ষিতে যে আপনার শুরুর দিকের কোশ্চেন ছিল একটা, যে এই মানুষেরা লোভী কিনা। কথাটা হচ্ছে তাদেরকে ট্যাগ দিয়ে ভিকটিম ব্লেমিং করাটা আসলে অনেক বেশি সহজ, কিন্তু আমার যে একটা গ্রেটার রেসপন্সিবিলিটি অ্যাজ এ সোসাইটি, বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের ন্যাশনাল পলিসি মেকারদেরও যে একটা তাদের যে রেসপন্সিবিলিটির জায়গা আছে, বা সেলিব্রিটিদেরও যে রেসপন্সিবিলিটির জায়গা আছে, আমার মনে হচ্ছে যে ওই জিনিসগুলাকে একটা ওভারঅল হোলিস্টিকলি হচ্ছে এটাকে অ্যানালাইসিস করা উচিত, কাউকে হচ্ছে ভিকটিম ব্লেমিং করার চাইতে। বুঝতে পেরেছি। সোহান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মানুষের লোভ এবং তার লাভ করার যে চাহিদা বা প্রয়োজন বা আকাঙ্ক্ষা, সেটার মধ্যে থেকে আমরা কিছু ইকুয়েশন বের করার চেষ্টা করলাম, কিছু আলোচনা করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কাছ থেকে আমরা খুব ইনডেপথ কিছু ভিউ পাইছি, এবং আমার মনে হয় আমরা অসাধারণ কিছু স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা আজকে করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ সোহান ফর ইউর টাইম। আমরা মনে হয় অনেক লম্বা সময় ধরে কথা বলে ফেললাম। ফাইজুস, তোমার কিছু অ্যাড করা আছে? না, আসলে মোটা দাগে হচ্ছে শেষ কথা একটাই, যে টাকাটা আসলে আমার, এবং আমার টাকাটা আমি হচ্ছে বুঝে শুনে কোথাও খরচ করছে কিনা, ইনভেস্টমেন্ট হিসেবে বলি অথবা হচ্ছে পণ্যের দাম হিসাবে বলি, সেটা আসলে মনে হয় ঘুরে ফিরে আমাকেই সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। কারণ আমার ঘর পুড়ে গেলে প্রতিবেশী সর্বোচ্চ এসে হয়তো বলবে যে আহারে বেচারা কষ্ট পেল, কিন্তু কষ্টটা আসলে আমাকেই সাফার করতে হবে মোটা দাগে। এই বেসিক জিনিসটা আমাদের মাথায় রাখাটাই মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফাইজুস, থ্যাংক ইউ সোহান। থ্যাংক ইউ ভাই, আর হচ্ছে আড্ডা দিয়ে ভালো লাগলো। এবং এটা বেসিক্যালি আড্ডার মতোই। আমি নিশ্চয়তা দিতে পারি যে এই বিষয়ে আমরা তিনজনের বাইরে খুব একটা মানুষ এটা শুনবে না। সো আশা করা যায় ভবিষ্যতে এরকম আড্ডা আমরা আবার দিব। আর কেউ যদি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুনে থাকেন, আপনাকে আর কি বলবো, জীবনে আরো ভালো ভালো কাজ আছে, অন্য কাজ করেন। আর থ্যাংক ইউ ভেরি মাচ, আসলে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের পডকাস্ট শোনার জন্য। ভবিষ্যতে কোনো একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।